everyone. Welcome to Cooking of Literature with Deepa. আজকে তোমাদের একটা প্রোজ বুঝাবো লাইন বাই লাইন। প্রোজটা হচ্ছে এ গিফট অফ দ্য ম্যাজাই, লিখেছেন উইলিয়াম সিডনি পোর্টার। তার ছদ্মনাম ব্যবহার করে, সেটা হচ্ছে ও হেনরি। তাহলে প্রোজটা শুরু করা যাক। এ গিফট অফ দ্য ম্যাজাই বাই ও হেনরি। প্রথমেই আমরা রাইটার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। এটা হচ্ছে ও হেনরির ছবি। ও হেনরির রিয়েল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। তার পেন নেম ও হেনরি। এই ও হেনরি নামটা আসলো কোথা থেকে সেটা আগে জেনে নেই। তার বাড়িতে একটা পেট বিড়াল ছিল, তার নাম ছিল হেনরি। তো তাকে সবাই ও হেনরি বলে ডাকতো। তখনই কবির মাথায় এসেছে সেই নামটা দিয়ে এই নামটাকে ছদ্মনাম হিসেবে ব্যবহার করে লিখতে পারে। বর্ন সেপ্টেম্বর 11, 1862, গ্রিনসব্রো, নর্থ ক্যারোলিনা, ইউএসএ। ইউএসএর নর্থ ক্যারোলিনার গ্রিনসব্রোতে তিনি সেপ্টেম্বর 11 তারিখে 1862 সালে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হচ্ছে জুন 5, 1910, নিউ ইয়র্ক, ইউএসএ। নিউ ইয়র্কে 5 জুন 1910 সালে মৃত্যুবরণ করেন। কজ অফ ডেথ, তার মৃত্যুর কারণ ছিল সিরোসিস অফ দ্য লিভার অ্যান্ড আদার হেলথ ইস্যু। লিভার সিরোসিস বা যকৃতে প্রদাহ হয়েছিল এবং অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। এক্সাসারবেটেড বাই অ্যালকোহলিজম, অতিরিক্ত অ্যালকোহলে বা নেশায় আসক্ত হওয়ার কারণে, অতিরিক্ত মদ্যপান করার কারণে। এই হচ্ছে কবি ও হেনরির জীবন বৃত্তান্ত, জন্ম, মৃত্যু। আর তার মৃত্যুর কারণ হচ্ছে এই তো শারীরিক অসুস্থতা এবং অতিরিক্ত মদ্যপান। তারপর তিনি ও হেনরির ছদ্মনামে লেখালেখি করেছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা তেমন নেই। তিনি তার আন্টি লিনার স্কুলে প্রথমে প্রাথমিক জ্ঞান লাভ করেন। এরপর তিনি আর অত বেশি পড়াশোনা করেননি। তারপর তিনি ছোট গল্প লেখার কারণে বেশি বিখ্যাত। শর্ট স্টোরিজগুলো তার আছে। তাকে শর্ট স্টোরিজ লেখার কারণে তিনি বেশি সমাদৃত। এরপর প্রোজটা শুরু করা যাক। দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এখানে ম্যাজাই মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, যারা অন্যান্য সাধারণ লোকদের থেকে বেশি জ্ঞান ধারণ করেন, তারা হচ্ছে জ্ঞানী লোক। আর দ্য গিফট অফ দ্য ম্যাজাই অর্থাৎ বোঝানো হয়েছে যে এই জ্ঞানী লোকদের দ্বারা দেওয়া কোনো উপহার। প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই গল্পের মেইন ক্যারেক্টার বা এই গল্পের নায়িকার ছবি। এর নাম হচ্ছে ডেলা। আর এই গল্পের যে হিরো, তার নাম হচ্ছে জিম আর ডেলাকে নিয়ে মূলত এই গল্পটা। এর বাইরে আর কোনো ক্যারেক্টার এই গল্পে নেই। দুজন ক্যারেক্টার নিয়ে এই পুরো গল্পটা লেখা। প্রতিটা সেন্টেন্সের পর বাংলা মিনিং দিয়ে পার্ট বাই পার্ট তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। এবার আমি পুরোটা পড়ে বুঝিয়ে দেব। $1.87। যেহেতু এটা ইউএসএ অথবা নিউ ইয়র্কের কোনো শহরকে কেন্দ্র করে লেখা, সেহেতু তাদের ডলার এবং সেন্সের হিসাবে মুদ্রাগুলো গণনা করা হয়। $1.87, $1 এবং 87 সেন্ট। দ্যাট ওয়াজ অল, ওইটুকুই ছিল। অ্যান্ড 60 সেন্টস অফ ইট, এবং এর মধ্যে যে 60 সেন্ট ছিল, ওয়াজ ইন পেনিস, পেনিতে ছিল, মানে আমাদের ভাষায় বলতে গেলে ক্ষুদ্র পয়সা আর কি। পেনিস সেভড, পেনিগুলো জমানো হয়েছিল 1 and 2 at a time, একসাথে জমানো হয়েছিল একটা দুটো করে। বাই বুলডোজিং, বুলডোজিং মানে এখানে বোঝানো হয়েছে জোর করে আদায় করে। বুলডোজ মানে কোনো কিছু করার জন্য তাকে প্রেশার করা। যেমন এখন আমরা দেখতে পাই যে রাস্তার কাজের ক্ষেত্রে বুলডোজার আনা হয়, যেগুলো রাস্তায় পিচগুলোকে পিষে সমান করে। এরকম জোর করে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা বা জোর করে কোনো কাজ হাসিল করে নেওয়া। বাই বুলডোজিং দ্য গ্রসার, মানে মুদির দোকানের সাথে এই গল্পের নায়িকা ডেলা বাগবিতণ্ডা করে আর বার্গেনিং করে হচ্ছে টাকাগুলো সেভ করেছিল। অ্যান্ড দ্য ভেজিটেবল ম্যান, এবং সবজিওয়ালা, মুদির দোকানদার, সবজিওয়ালা, অ্যান্ড দ্য বুচার, এবং কসাই মানে যে মাংস বিক্রি করতো,
মুদি দোকানদার, সবজিওয়ালা এবং মাংস বিক্রেতা, কসাই সবার সাথে বার্গেনিং করে করে সে এই পেনিসগুলো জমিয়েছিল। আনটিল ওয়ান্স চিক্স বার্ন, যতক্ষণ না মানে বার্গেনিং করতে করতে যতক্ষণ না কারো গালে ব্যথা বা মুখে ব্যথা হয়ে যায়। উইথ দ্য সাইলেন্ট ইম্পুটেশন, সাইলেন্ট ইম্পুটেশন মানে নীরব অপমান, অফ পার্সিমনি, পার্সিমনি মানে কৃপণতার, সে যে এই একটা দুইটা পেনি বাঁচানোর জন্য যে ক্রেতাদের সাথে মানে ক্রেতা হয়ে যে বিক্রেতাদের সাথে ঝগড়া করছিল একটা দুইটা পেনি বাঁচানোর জন্য, এটা তার কাছে একটা অপমানজনক বিষয় ছিল। কারণ তাকে বিক্রেতারা বলতো যে সে হয়তো কৃপণ তাই সে এরকম করছে। দ্যাট সাস ক্লোজ ডিলিং, এমন খুঁটিয়ে খুঁটিয়ে দর কষায়, ইম্পেল্ড বোঝাতে, মানে এই যে খুঁটিয়ে খুঁটিয়ে সে দরদাম করছিল, এটা ছিল কৃপণতার একটা নীরব অপমান, এজন্য এটাকে বলা হয়েছে দ্য সাইলেন্ট ইম্পুটেশন অফ পার্সিমনি। 3 times ডেলা কাউন্টেড ইট, ডেলা এটা 3 বার গুনেছিল। তার কাছে যে $1.87 ছিল এটা সে বের করে 3 বার গুনেছিল। $1.87, $1 এবং 87 সেন্ট। সে এটা বের করে কেন গুনছিল বা এই টাকাটা সে কেন জমিয়েছিল এটা এবার জানার বিষয়। অ্যান্ড দ্য নেক্সট ডে উড বি ক্রিসমাস, মানে পরের দিন ছিল ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে তো সবাই সবাইকে উপহার দেয়, আর যেহেতু গল্পের নাম দ্য গিফট অফ দ্য ম্যাজাই, তার মানে নিশ্চয়ই এখানে গিফট দেওয়া নিয়ে কোনো ব্যাপার হবে। আর এই গল্পের নায়িকা ডেলা তার জমানো টাকাগুলো বের করে 3 বার গুনেছিল, আবার তার পরের দিন ক্রিসমাস ছিল, তার মানে দাঁড়াচ্ছে যে সে কাউকে ক্রিসমাসে গিফট দিতে চায়। আর গল্পের ক্যারেক্টার যে দুজন, জিম এবং ডেলা, তাহলে ডেলা নিশ্চয়ই জিমকেই উপহার দিতে যাবে। পরের পার্টে, দেয়ার ওয়াজ ক্লিয়ারলি নাথিং টু ডু, সেখানে করার মতো কিছুই ছিল না, বাট ফ্লপ ডাউন অন দ্য শেবি লিটল কাউচ, জীর্ণ যে ছোট সোফাটা ছিল সেইটাতে বসে পড়া ছাড়া আর কিছুই করার ছিল না। অ্যান্ড হাউল, হাউল মানে হাউমাউ করে কাঁদা, সোফায় বসে হাউমাউ করে কাঁদা ছাড়া তার কিছুই করা ছিল না। সো ডেলা ডিড ইট, সুতরাং ডেলা তাই করেছিল, কারণ তার কাছে আছে মাত্র $1.87, এটা দিয়ে সে কোনো ভালো গিফট কিনতে পারবে না এটা সে ভাবছিল, তাই সে তার জীর্ণ ছোট সোফায় বসে হাউমাউ করে কাঁদছিল। হুইচ ইনস্টিগেটস, যা উস্কে দেয় বা যা বোঝায় যে দ্য মোরাল রিফ্লেকশন, নৈতিক চিন্তাভাবনা, মানে ওভারঅল যে রিফ্লেকশন, দ্যাট লাইফ ইজ মেড আপ অফ সফটস, স্নিফেলস অ্যান্ড স্মাইলস, মানে এই মোরাল রিফ্লেকশনটা কি, যে জীবন কী কী নিয়ে গঠিত, জীবন গঠিত সফটস মানে কান্না, স্নিফেলস মানে ফোঁস বা দীর্ঘশ্বাস, কান্নার সময় যে দীর্ঘশ্বাসটা আসে, অ্যান্ড স্মাইলস এবং হাসি দিয়ে। উইথ স্নিফেলস প্রিডমিনেটিং, যেখানে এই ফোঁস শব্দ বা দীর্ঘশ্বাসের প্রাধান্যটাই সব থেকে বেশি। মানে ডেলার এই কান্না দ্বারা বোঝা যাচ্ছে যে, ডেলার এই কান্না দেখে বোঝা যাচ্ছে যে জীবন অনেক দুঃখে ভরপুর, জীবনে দীর্ঘশ্বাস এবং দুঃখের মাত্রাটা অনেক বেশি, এটাই ডেলার এই অভিব্যক্তি দ্বারা প্রকাশ পাচ্ছে। এরপর নেক্সট যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে কি দেখতে পাচ্ছ, ফ্ল্যাট অ্যাভেলেবল ফর রেন্ট, মানে এই ফ্ল্যাটটা কি হবে, ভাড়া দেওয়া হবে $8 পার উইক, মানে প্রতি সপ্তাহে $8 করে গুনতে হবে এই ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার জন্য। এই ফ্ল্যাটটি মূলত জিম অ্যান্ড ডেলার ফ্ল্যাট, জিম অ্যান্ড ডেলার ফ্ল্যাট নিয়ে বর্ণনা আছে এর পরের পার্টে। While the mistress of the home is gradually subsiding from the first stage, প্রথম স্টেজটা তোমরা দেখে নিলে যে প্রথম স্টেজে ডেলা কি করছিল, দ্য মিস্ট্রেস অফ দ্য হোম, এখানে বাড়ির গৃহিণী বলতে ডেলাকে বোঝানো হয়েছে। ডেলা যখন প্রথম পর্ব শেষ করে নেক্সট পর্বে যাবে, মানে সে তো সবসময় কাঁদতে থাকবে না, তার কান্না থেমে তাকে উঠে দাঁড়াতে হবে, তো প্রথম পর্ব থেকে যখন সে নেক্সট পর্বে যাবে ততক্ষণে টেক এ লুক অ্যাট দ্য হোম, বাড়িটির দিকে এক নজর তাকানো যাক, মানে বাড়ির পরিবেশটা কেমন সেটা এক নজর দেখে নেওয়ার কথা বলা হচ্ছে। এ ফার্নিশড ফ্ল্যাট, একটি সজ্জিত ফ্ল্যাট, অ্যাট $8 পার উইক, প্রতি সপ্তাহে $8 ভাড়া দিতে হয়। ইট ডিড নট এক্স্যাক্টলি বেগার ডেসক্রিপশন, বেগার ডেসক্রিপশন মানে বর্ণনার অতীত, যা বর্ণনা করা যায় না বা বর্ণনা করে প্রকাশ করা যায় না। ইট ডিড নট এক্স্যাক্টলি বেগার ডেসক্রিপশন, এটি ঠিক বর্ণনার অতীত ছিল না, বাট ইট সার্টেনলি হ্যাড দ্যাট ওয়ার্ড,
বাট এটার সেই শব্দটা ছিল অন দ্য লুক ওয়ার্ড, তল্লাশিতে, মানে এটাকে $8 পার উইকে যে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল, এটাতে বলার মতো বেশি কিছু ছিল না, কিন্তু এটা দেখে আর কি, মানে এটার ওভারঅল আউটকাম দেখে আর কি অনেক কিছু বোঝা যেত। কি বোঝা যেত? ফর দ্য মেডিক্যান্সি স্কোয়াড, মানে ভিক্ষাবৃত্তি দমনের স্কোয়াড বলতে বোঝানো হয়েছে যে ভিক্ষাবৃত্তি না মানে আর কি অতি গরিব অবস্থা, এই ফ্ল্যাট দ্বারা জীর্ণ শীর্ণ অতি গরিব অবস্থা বোঝানো যাচ্ছে, যে ভিক্ষাবৃত্তির থেকে ভিক্ষাবৃত্তির মতো নিম্ন স্তরের পেশা না গিয়ে কোনো মতো আর কি জীবন লিড করা, এরকম টাইপ। ইন দ্য ভেস্টিবিউল বিলো, ভেস্টিবিউল মানে প্রবেশদ্বার, নিচের প্রবেশদ্বারে ওয়াজ এ লেটার বক্স, একটা চিঠির বাক্স ছিল, মানে যেখানে চিঠি আসতো। ইন্টু হুইচ নো লেটার উড গো, কিন্তু এই লেটার বক্সটার মধ্যে কোনো চিঠি ঢুকতো না। অ্যান ইলেকট্রিক বাটন, এবং একটা ইলেকট্রিক বাটনও ছিল, যা আর কি কলিং বেল। ফ্রম হুইচ নো মর্টাল ফিঙ্গার কুড কোয়াক্স এ রিং, যেখান থেকে কোনো মানুষের আঙুল একটা ঘন্টাও বাজাতে পারতো না। কেন ঘন্টা বাজাতে পারতো না? কলিং বেল থাকলে তো মানুষ ঘন্টা দেবেই, যেহেতু ঘন্টা দিতে পারতো না, তার মানে দাঁড়াচ্ছে কলিং বেলটা ছিল নষ্ট। অলসো অ্যাপারটেইনিং দেয়ারটু ওয়াজ এ কার্ড, এটার সাথে আরও একটা জিনিস সংযুক্ত ছিল, সেটা হচ্ছে একটা কার্ড বিয়ারিং দ্য নেম মিস্টার জেমস ডেলিংহাম ইয়ং, মানে গল্পের নায়কের পুরো নাম মিস্টার জেমস ডেলিংহাম ইয়ং, তার নামে বাড়ির সামনে একটা কার্ড ছিল। এই চিত্রটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে একটা লেটার বক্স, আর লেটার বক্সের পাশে এটা হচ্ছে একটা কলিং বেল, আর এটা তো ডোর লক, আর এটা হচ্ছে সেই বোর্ডটা যেখানে মিস্টার জেমস ডেলিংহাম ইয়ং এর নাম লেখা আছে, আর এখানে যে ডেলিংহাম ইয়ং নামটা ব্লারি বা অস্পষ্ট হয়ে গেছে, মানে অনেক পুরনো হয়ে নষ্ট হয়ে গেছে। দ্য ডেলিংহাম, মানে এই ডেলিংহাম নামটি হ্যাড বিন ফ্লাং টু দ্য ব্রিজ ডিউরিং এ ফর্মার পিরিয়ড অফ প্রসপারিটি, মানে পূর্বে যখন জিম অ্যান্ড ডেলার মানে জিমের অবস্থা একটু বেশি ভালো ছিল, তখন এই নামটা মৃদুমন্দ বাতাসের সাথে দুলছিল। এখানে বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল বলতে বোঝানো হচ্ছে যে বাতাসের সাথে উপরের দিকে তোলা, মানে এটাকে প্রেইজ করা হচ্ছে যে যখন সে সপ্তাহে $30 এইতো, $30 যখন ইনকাম করতো, মানে যখন তার অবস্থা ভালো ছিল, যখন তার প্রসপারিটির সময়কাল চলছিল, যখন সে সমৃদ্ধ ছিল অর্থনৈতিকভাবে, তখন তার এই নামটা খুব চকচকে ছিল, এবং সেটাকে এমনভাবে বলা যেতে পারে যে ফ্লাং টু দ্য ব্রিজ, মৃদুমন্দ বাতাসের সাথে এটা কি দুলছিল। When its possessor was being paid $30 per week, যখন সপ্তাহে $30 পেত, তখনকার মানে সমৃদ্ধর অবস্থা। নাও, কিন্তু এখন when the income was shrunk into 20, shrunk মানে সংকুচিত হওয়া, যখন তার ইনকামটা কমে $30 থেকে $20 আসলো, দ্য লেটার্স অফ ডেলিংহাম লুকড ব্লার, মানে এই ডেলিংহাম নামটা তখন কি হয়ে যাচ্ছিল? ঝাপসা হয়ে যাচ্ছিল। এই ডেলিংহাম নামটা তখন ঝাপসা দেখাচ্ছিল, কারণ যেহেতু তার হচ্ছে ইনকাম কমে গেছে, ইনকাম কমে যাওয়ার কারণে তার প্রসপারিটি একটু কমে গেছে, অর্থনৈতিকভাবে সে একটু অসচ্ছল হয়েছে, যে কারণে তার এই নামটাকেও ব্লার দ্বারা এই প্রতীকীটা বোঝানো হয়েছে। অ্যাজ দো দে ওয়ার থিঙ্কিং সিরিয়াসলি of contracting to a modest and unamusing deal. As they were thinking seriously, যেন এই নাম লেখাটা যেটা আছে সেটা যেন নিজে নিজে গুরুত্ব সহকারে ভাবছিল of contracting, মানে সংকুচিত হওয়ার কথা বা মিলিয়ে যাওয়ার কথা বা ভ্যানিশ হওয়ার কথা, to a modest and unamusing D, মানে শুধু ডিটা থাকতে যাচ্ছিল আর বাকি লেখাগুলো মিশে যাচ্ছিল। বাট whenever, কিন্তু যখনই মিস্টার জেমস ডেলিংহাম ইয়ং কেম হোম, জেমস ডেলিংহাম ইয়ং যখন কাজ থেকে বাড়িতে ফিরতেন, and reached his flat above, এবং তার উপরের ফ্ল্যাটে পৌঁছাতেন, he was called Jim, তাকে জিম নামে ডাকা হতো। শুরুতেই বলেছিলাম যে এই গল্পের আছে দুইটা ক্যারেক্টার, একজন হিরো একজন হিরোইন, মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট আছে দুটোই, একটা হচ্ছে জিম এবং ডেলা। ডেলার পরিচয় প্রথমে আমরা পেয়ে গেছি, জিমের ফুল নাম হচ্ছে মিস্টার জেমস ডেলিংহাম ইয়ং, আর তাকে জিম বলেই ডাকা হতো। অ্যান্ড গ্রেটলি হাগড, এবং খুব আদরের সাথে কি করতে হতো? জড়িয়ে ধরা হতো, বাই মিসেস জেমস ডেলিংহাম ইয়ং, মানে কি ডেলা। সে যখন কাজ শেষে বাড়িতে ফিরতো তখন তাকে ডেলা সে জিম বলে ডাকতো এবং আদর করে জড়িয়ে ধরতো। অলরেডি ইন্ট্রোডিউস টু ইউ অ্যাজ ডেলা, যে ইতিমধ্যে আমাদের কাছে ডেলা নামে পরিচিত হয়ে গেছে। ফার্স্ট মানে পিকচারে আমরা এটা দেখেছি যে ডেলার সাথে আমাদের পরিচয় হয়ে গেছে।
আর এখানে আমরা ডেলার নতুন করে পরিচয় পাচ্ছি মিসেস জেমস ডেলিংহাম ইয়াং হিসেবে। হুইচ ইজ অল ভেরি গুড, যা সবই খুব ভালো। পর্যন্ত জেম এবং ডেলার পরিচয় দেওয়া হলো, তাদের ফ্ল্যাটে পরিচয় দেওয়া হলো, তাদের বাসস্থান যেখানে তারা থাকে তার পরিচয় দেওয়া হলো। এই সব কিছু মোটামুটি ঠিক আছে। এবার নেক্সট পার্টে যাওয়া যাক। যেহেতু সে টাকা গুনছিল, সে নিশ্চয়ই গিফট দেবে। এবার আমরা জানতে পারবো ধীরে ধীরে যে সে কি গিফট দেয়, ওই টাকা দিয়ে আসলে কোনো গিফট কেনা সম্ভব হয় কিনা, আর জিম তাকে কোনো গিফট দেয় কিনা, কেন এই গল্পের নাম গিফট দ্য ম্যাজাই হলো। এবার আমরা ধীরে ধীরে সব জানার চেষ্টা করবো। দেখো নেক্সট পিকচারে কি হচ্ছে, এটা কিন্তু ডেলা কি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে মুখে কি করছে, পাউডার দিচ্ছে বা রেডি হচ্ছে। রেডি হচ্ছে মানে কি, সে নিশ্চয়ই কোথাও যাবে। কোথায় যাবে? গিফট কিনতে যাবে। এবার সেই ঘটনাটা চলো আমরা পড়ে ফেলি। ডেলা ফিনিশড হার ক্রাই। বাড়ি বর্ণনা দেওয়া শেষ। এবার আবার ডেলার কাছে ফিরে আসা হলো। ডেলাদের অর্থনৈতিক অবস্থা, জিমের বর্ণনা, ডেলার বর্ণনা, তাদের বাড়ি বর্ণনা দেওয়া শেষ হলো। এবার আবার প্রথম চিত্রে ডেলার কাছে ফিরে আসা হলো। ডেলা ফিনিশড হার ক্রাই। ডেলা তার কান্না শেষ করলো। সে তো সোফায় বসে কাঁদছিল, ছোট ছোট হচ্ছে সোফায় বসে কাঁদছিল। সে তো সবসময় কাঁদতেই থাকবে না, কান্না এক পর্যায়ে শেষ হবে। ডেলা ফিনিশড হার ক্রাই, তার কান্না শেষ করলো। অ্যান্ড অ্যাটেন্ডেড টু হার চিক্স, এবং তার গালের যত্ন নিল। উইথ দ্য পাউডার র্যাপ, পাউডার লাগানো কাপড় দিয়ে। দেখো সে গালে কি করছিল, পাউডার লাগাচ্ছিল কান্না শেষ করে। শি স্টুড বাই দ্য উইন্ডো, সে জানালার পাশে দাঁড়ালো। অ্যান্ড লুকড আউট ডার্লি, এবং নিস্তেকভাবে বাইরে তাকালো। অ্যাট এ গ্রে ক্যাট, একটা ধূসর বিড়ালের দিকে, গ্রে রঙের একটা ক্যাটের দিকে তাকালো। ওয়াকিং এ গ্রে ফেন্স, ফেন্স মানে বেড়া, একটা ধূসর বেড়ার উপর দিয়ে এই ধূসর ক্যাটটা হেঁটে যাচ্ছিল। ইন এ গ্রে ব্যাকইয়ার্ড, একটা ধূসর উঠানে, মানে সবকিছুই ধূসর বা ছাই রঙের। এটা একটা প্রতীকী সেন্টেন্স। দেখো এই লাইন দ্বারা একটা ডিপ মিনিং বোঝানো হয়েছে। এ গ্রে ক্যাট ওয়াকিং এ গ্রে ফ্রেন্ডস ইন এ গ্রে ব্যাকইয়ার্ড, মানে একটা ধূসর বিড়াল একটা ধূসর বেড়ার উপর দিয়ে একটা ধূসর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। মানে সব কিছু কালারলেস হয়ে গেছে, কারণ হচ্ছে ডেলার মন ভীষণই খারাপ। সে মন খারাপ করে বাইরে তাকাচ্ছে, এবং এই যে ধূসর রং বা রংহীন অবস্থা, এটা তার মনের যে ভিতরের ঝড় বা মন খারাপের একটা পরিবেশ, সেটা বোঝাচ্ছে। টুমোরো উড বি ক্রিসমাস ডে, ডেলার একটাই চিন্তা যে আগামীকাল তো ক্রিসমাস ডে হবে। অ্যান্ড শি হ্যাড ওনলি $187, মানে তার কাছে $1.87 আছে। উইথ হুইচ টু বাই জিম এ প্রেজেন্ট, যা দিয়ে সে জিমের জন্য একটা উপহার কিনবে। ডেলার মাথায় একটা চিন্তাই ঘুরছে। শি হ্যাড বিন সেভিং এভরি পেনি, সে প্রত্যেকটা পেনি জমিয়েছিল। শি কুড ফর মাস, মানে মাসের পর মাস ধরে সে যতটা পারতো বার্গেনিং করে, বুলডোজিং করে সে এই টাকাটা পেনিসটা জমিয়েছিল। উইথ দিস রেজাল্ট, এই ফলাফলের সাথে, ফলাফলটা কি, $1.87, মাসের পর মাস ধরে সে এতটুকুই জমাতে পেরেছিল। $20 এ উইক, সপ্তাহে $20। ডাজেন্ট গো ফার, বেশি দূর যায় না, মানে এখন জিমের মাসিক ইনকাম $20। এই $20 দিয়ে মাসিক না, সাপ্তাহিক ইনকাম, সাপ্তাহিক ইনকাম হচ্ছে $20। এই $20 দিয়ে তাদের এক সপ্তাহ চলতে হয়। এটা তাদের বেশি দূর যায় না, কারণ এক সপ্তাহে তাদের বাড়ি ভাড়া দিতে হয় $8। আর তাছাড়া অন্যান্য খরচা মিলিয়ে এই $20 তাদের সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে। এক্সপেন্সেস হ্যাড বিন গ্রেটার, খরচ বেশি হয়েছিল। দেন শি হ্যাড ক্যালকুলেটেড, ডেলা যা হিসাব করেছিল খরচ হবে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছিল। দে অলওয়েজ আর ওনলি $187 টু বাই এ প্রেজেন্ট ফর জিম। এখন সে $1.87 বাঁচাতে পেরেছে জিমের জন্য একটা উপহার কিনবে বলে। হার জিম, তার জিম, কত আদুরে সম্বোধনা যে তার জিমের জন্য সে একটা গিফট কিনবে, কিন্তু তার কাছে $1.87 বাকি আছে। এই কারণে ডেলার মন খারাপ যে এত অল্প টাকা দিয়ে সে কিভাবে গিফট কিনবে। মেনি এ হ্যাপি আওয়ার শি হ্যাড স্পেন্ড, অনেক আনন্দের ঘন্টা সে পার করেছিল। ফর সামথিং নাইস ফর হিম, সে ভেবেছিল যে সামনে ক্রিসমাস আসবে, সে জিমের জন্য অনেক ভালো একটা গিফট কিনবে। এটা ভেবে সে অনেক আনন্দের সময় পার করেছিল এতদিন। সামথিং ফাইন, কিছু মানে খুব সুন্দর, অ্যান্ড রেয়ার এবং দুর্লভ, বিরল, যেটা সহজে পাওয়া যায় না। অ্যান্ড স্টার্লিং, এবং খাঁটি, চমকপ্রদ। সামথিং জাস্ট এ লিটল বিট নিয়ার টু বিং ওর্দি অফ দ্য অনার, এমন একটা কিছু যা সম্মানের যোগ্য হওয়ার কাছাকাছি। অফ বিং ওন বাই জিম, মানে জিমের মালিকানাধীন হবে। তার প্রিয় ভালোবাসার জিম তার মালিকানাধীন একটা জিনিস হবে, যে জিনিসটা সে তাকে উপহার দেবে সেটা যেন তার সম্মানের যোগ্য হয়, এমন কিছুই ডেলা ভাবছিল।
মানে সে এমন কিছু গিফট দিতে চাচ্ছিল যেটা ওয়ার্দি এবং অনারেবল। এখানে ডেলা দাঁড়িয়ে আছে আয়নার সামনে। ডেলার চুল ছিল অনেক বড়। এবার সেটাই আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। চলো নেক্সট পার্ট পড়া শুরু করি। দেয়ার ওয়াজ এ ফায়ার গ্লাস। একটা কি ছিল? ফায়ার গ্লাস ছিল। বিটুইন দ্য উইন্ডোজ অফ দ্য রুম। ঘরের জানালাগুলোর মাঝে একটা চিকন লম্বা গ্লাস ছিল। পারহ্যাপস ইউ হ্যাভ সিন, হয়তো তোমরা দেখে থেকেছো যে একটা ফায়ার গ্লাস কেমন হয় একটা $8 ফ্ল্যাটে। এ ভেরি থিন, খুবই পাতলা, মানে খুবই চিকন একটা আয়না। অ্যান্ড ভেরি অ্যাজাইল পারসন, খুব রোগা এবং চটপটে ব্যক্তি ছাড়া মানে এই আয়নায় আর কেউ মুখ দেখতে পারবে না, কারণ এটা এতই ছোট ছিল যে। By observing his reflection in a quick sequence of longitudinal strips obtain a fairly accurate conception of his looks. মোটামুটি চেহারা একটা ধারণা পেতে হলে অনেক কষ্ট করে প্রতিছবিটা দেখতে হবে। ডেলা বিং স্লেন্ডার, ডেলা যেহেতু ছিপছিপে ছিল, হ্যাড মাস্টার দ্য আর্ট, সে কৌশলটা আয়ত্ত করেছিল যে কীভাবে মানে এক ঝলকে দাঁড়িয়ে তার প্রতিছবিটা দেখে নিতে পারবে। যেহেতু আয়নাটা খুবই সংকীর্ণ ছোট ছিল সেহেতু প্রতিছবি ভালোভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু ডেলা ছিপছিপে গড়নের হওয়ায় সে সহজেই এই কৌশলটা আয়ত্ত করেছিল যে কিভাবে আয়নার প্রতিছবি দেখে নিতে হবে। সাডেনলি শি রিলড ফ্রম দ্য উইন্ডো, হঠাৎ সে জানালা থেকে ঘুরল। অ্যান্ড স্টুড বিফোর দ্য গ্লাস, এবং আয়নার সামনে দাঁড়ালো। হার আইস ওয়ার শাইনিং ব্রিলিয়ান্টলি, তার চোখ দুটো জল জল করছিল। বাট হার ফেস হ্যাড লস্ট ইজ কালার, কিন্তু তার মুখ, তার রং হারিয়েছিল, বিবর্ণ হয়ে গেছিল। কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকলে বা মন খারাপ থাকলে তো মুখ বিবর্ণই হয়ে যায়, ফ্যাকাশে গ্লোমি হয়ে যায়। উইদিন 20 সেকেন্ডস, 20 সেকেন্ডের মধ্যে, মানে সে পেনিস আর সেন্সগুলো গণনা করার পর তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। 20 সেকেন্ডের মধ্যে সে অতিরিক্ত চিন্তায় তার মুখ বিবর্ণ করে ফেলেছিল। র্যাপিডলি শি পুল ডাউন হার হেয়ার, সে দ্রুত তার চুল খুলে ফেলল। অ্যান্ড লেট ইট ফল, এবং এটিকে পড়তে দিল। টু ইটস ফুল লেন্থ, এর পুরো দৈর্ঘ্য বরাবর, মানে সে তার চুল খুলে ফেলে এটা যতদূর পর্যন্ত লম্বা ততদূর পর্যন্ত এটাকে পড়তে দিল। ডেলার চুল কিন্তু অনেক লম্বা ছিল। নাও দেয়ার ওয়ার টু পজেশনস, এখন এখানে দুইটা জিনিস ছিল, মানে তাদের ডেলা আর জিমের জীবনের সব থেকে মূল্যবান জিনিসও বলতে পারো, দামি জিনিসও বলতে পারো, বা তাদের অহংকার করার মতো সম্পদ এটাও বলতে পারো। এই দুইটা জিনিস তাদের দুজনের ছিল। অফ দ্য জেমস ডেলিংহাম ইয়ংস, মানে জেমস ডেলিংহাম ইয়ংদের দুইটা জিনিস ছিল। ইন হুইচ দে বোথ টুক এ মাইটি প্রাইড, যে দুটো জিনিস নিয়ে তারা দুইজন, জিম এবং ডেলা দুইজনে অত্যন্ত গর্বিত ছিল। ওয়ান ওয়াজ জিমস গোল্ড ওয়াচ, একটা ছিল হচ্ছে জিমের সোনার ঘড়ি। দ্যাট হ্যাড বিন হিজ ফাদার্স, যা তার বাবার ছিল। অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার্স, এবং তার দাদা ছিল, মানে যে সে উত্তরাধিকার সূত্রে একটা ঘড়ি পেয়েছিল, যেই ঘড়িটা ছিল একটা সোনার ঘড়ি, এই চিত্রের ঘড়িটার মতো ধরো একটা সোনার ঘড়ি ছিল। চিত্রগুলো দিয়েছি তোমাদের বোঝা সুবিধার জন্য, কারণ আমরা জানি যখন আমরা কোনো কিছু পড়ি তখন যদি আমরা সেটাকে দেখে পড়ি বা ভিজুয়ালাইজ করি তখন আমাদের জন্য সেটা বেশি ইফেক্টিভ হয় এবং আমরা সেটা বেশি মনে রাখতে পারি এবং আমরা পড়াটাকে এনজয় করি, এই জন্য আর কি এই চিত্রগুলো দেয়া। তো জিম পেয়েছিল একটা সোনার ঘড়ি, তার হচ্ছে উত্তরসূরিদের কাছ থেকে একটা সোনার ঘড়ি পেয়েছিল, পূর্বসূরিদের কাছ থেকে উত্তরসূরি হিসেবে একটা সোনার ঘড়ি পেয়েছিল। দ্য আদার ওয়াজ ডেলাস হেয়ার, ওনটা ছিল ডেলার চুল। হ্যাড দ্য কুইন অফ সেবা লিভড ইন দ্য ফ্ল্যাট, যদি সেবার রানী ওই ফ্ল্যাটে বাস করত। অ্যাক্রস দ্য এয়ার শ্যাফট, বায়ুপথের পরিমাণ পর্যন্ত যদি উপরের তলায় ওই ফ্ল্যাটে বাস করত। ডেলা উড হ্যাভ লেট হার হেয়ার হ্যাং আউট দ্য উইন্ডো, জানালা দিয়ে চুল ঝুলিয়ে দিয়ে ডেলা তার চুল শুকাতো। সামডে টু ড্রাই, শুকানোর জন্য সে জানালা দিয়ে চুল ঝুলিয়ে দিত। জাস্ট টু ডেপ্রিসিয়েট হার ম্যাজেস্টিস জুয়েলস অ্যান্ড গিফটস, মহারানীর যত গহনা ছিল এবং উপহার ছিল তার মূল্য কমানোর জন্য এই চুলটাই যথেষ্ট ছিল। মানে সে যদি চুলটা জানালার বাইরে দিয়ে শুকাতে দিত আর কুইন অফ সেবা যদি সেটা দেখতো তাহলে তার সব ঐশ্বর্য, দামি দামি গহনা, গিফট সব কিছু ডেলার এই চুলের কাছে হার মানত, কারণ ডেলার চুল এতটাই সুন্দর ছিল, এতটাই লম্বা ছিল। তখন কুইন অফ সেবা ভাবতো যে আমার এত ধন সম্পদ ঐশ্বর্য থেকে কী লাভ যদি আমার ডেলার মতো চুলই না থাকে। আর আরেকটা পার্ট, হ্যাড কিং সলেমন, যদি রাজা সলেমন বিন দ্য জ্যানিটর, যদি
কিং সলোমন পরিচারক হতেন উইথ অল হিজ ট্রেজার, তার সমস্ত ধন সম্পদ সহ, পিল আপ ইন দ্য বেসমেন্ট, মানে তার সমস্ত সম্পদ যদি একদিকে করা হতো। জিম উড হ্যাভ পুলড আউট হিজ ওয়াচ, জিম তার ঘড়িটা বের করতো এবং রাখতো এভরি টাইম হি পাস, প্রতিবার যখন সে পাশ দিয়ে যেত, জাস্ট টু সি হিম প্লাক অ্যাট হিজ বিয়ার ফ্রম এনভয়, যাতে সে তাকে হিংসায় তার দাড়ি ছিঁড়তে দেখত। মানে কিং সলোমন তার সমস্ত ধন সম্পত্তি, বৃত্ত, বৈভব সব যদি একদিকে রাখতো, আর জিম যদি একবার তার ঘড়িটা বের করে সময় দেখতো, আর যদি কিং সলোমন দেখতো, তাহলে সে ভাবতো তার সেই সব ধন সম্পদের কাছে ওই ঘড়িটার কাছে সব ধন সম্পদ তুচ্ছ, কারণ ঘড়িটা এতটাই সুন্দর ছিল যে তা কিং সলোমনের সম্পত্তিকেও হার মানাতে পারত। এখন এখানে কথা হচ্ছে কুইন অফ সেবাকে আর কিং সলোমন কে, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, কেন এদের দুজনের তুলনায় এখানে দেওয়া হলো। ডেলার চুলের সাথে কেন কুইন অফ সেবার হচ্ছে গিফট, জুয়েলস, ধন সম্পদের সবাই তুলনা করা হলো, আর কেন সলোমনের সাথে জিমের ঘড়ি তুলনা করা হলো। কুইন অফ সেবা হচ্ছেন সেবার আছে একজন রানী, যার সাথে হচ্ছে এই সলোমনের একটা সম্পর্ক আছে। কিভাবে? সলোমনের অনেক অর্থ সম্পদ ছিল এবং অনেক ক্ষমতা ছিল, তিনি ছিলেন রাজা। তো এই সেবা ছিলেন আরেকটা প্রদেশের রানী, আর সলোমন ছিলেন অন্য একটা প্রদেশের রাজা। যখন সেবা জানতে পারেন যে ওই রাজারা অনেক অর্থবিত্ত আছে, অনেক সম্পত্তি আছে, তখন তিনি কি করেন, রাজার কাছে একটা উপহার পাঠান। রাজা সেই উপহারটা গ্রহণ করে না। যখন সেই উপহারটা গ্রহণ করে না, তখন কুইন সেবা নিজে সলোমনের সাথে দেখা করতে আসেন এবং তিনি সলোমনকে উপহার দেন। তখন সলোমনও তাকে উপহার দেয়, কিন্তু সলোমনের উপহারটাই ছিল বেশি মানে আকর্ষণীয়। আর ইসলাম ধর্ম অনুসারে বলা হয় যে কুইন অফ সেবার আরেকটা নাম হচ্ছে বিলকিস, আর সলোমন হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা সম্পর্কে ইসলাম ধর্মের সকলেরই কম বেশি জানা আছে। আর এই বিলকিস সুলাইমান আলাইহিসসালামের অর্থবিত্ত দেখে তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। পরীক্ষা করতে চাওয়ার কারণেই তিনি উপহার নিয়ে দেখা করতে এসেছিলেন, এবং তার যে জ্ঞান, অর্থ সম্পদ এসবের কারণে সুলাইমান আলাইহিসসালামকে যে জ্ঞানী বলা হতো, তিনি তার জ্ঞান সম্পর্কে পরীক্ষা করার জন্যই সুলাইমানের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এখানে তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক ছিল না, বন্ধুত্ব বা প্রেম কোনো কিছু সম্পর্ক ছিল না। এই যে রানী কুইন অফ সেবা অথবা বিলকিস যাকে বলা হচ্ছে ইসলাম ধর্ম অনুসারে, তিনি শুধু দেখতে এসেছিলেন যে এই সলোমনের ক্ষমতা কতটুকু, এইটুকুই। আর রাজা সুলাইমান ছিলেন সুলাইমান আলাইহিসসালামের যেমন শক্তি তেমনটাই আর কি, অনেক শক্তি, অর্থবিত্ত সবকিছুই আগে ছিল। ইসলামে সলোমন বলতে সুলাইমান আলাইহিসসালামকে বোঝানো হয়। আর কুইন অফ সেবার আরেক নাম আমরা বলতে পারি বিলকিস। তো জিম যদি তার ঘড়ি বের করে যেতে থাকতো সময় যেতে দেখতে, যখন সে সুলাইমানের পাশ দিয়ে যেত, তখন সে ঈর্ষায় তার দাঁড়িয়ে ছিল যে এমন একটা ঘড়ি আমার নেই কেন, এমন একটা ঘড়ি না থাকার কারণে আমার সমস্ত ধন সম্পদকে অর্থহীন মনে হচ্ছে ওই ঘড়ির জৌলুসের কাছে। এরপর সো নাও ডেলার বিউটিফুল হেয়ার, এখন ডেলার সুন্দর চুল ফিল অ্যাবাউট হার, তার চারপাশে ছড়িয়ে পড়লো। সে যেহেতু তার চুল খুলে পুরো দৈর্ঘ্যে এটাকে পড়তে দিল, মানে যতদূর যায় ততদূর পর্যন্ত মেরে দিল, তাই এটা তার চারপাশে কি হলো, ছড়িয়ে পড়লো। রিপলিং অ্যান্ড শাইনিং, ঢেউ খেলানো এবং উজ্জ্বল, লাইক এ ক্যাসকেড অফ ব্রাউন ওয়াটার্স, বাদামি রঙের পানির ঝর্ণার মতো তার চুলগুলো ছিল, ঢেউ খেলানো এবং উজ্জ্বল। ইট রিচড বিলো হার নি, এটা তার হাঁটুর নিচ পর্যন্ত পৌঁছেছিল। আগের ছবিটাতে তোমরা দেখেছিলে যে ঢেলার চুল অনেক বড় দিয়েছিলাম, এখানে ঢেলার চুল হাঁটু পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এই চুলটাই কি তার একটা বড় সম্পত্তি। ঢেলার কাছে আছে তার বড় সম্পত্তি চুল, আর জিমের তার সোনার ঘড়ি বা গোল্ড ওয়াচ। এটি তার কি হাঁটু পর্যন্ত পৌঁছেছিল। অ্যান্ড মেড ইটসেলফ অলমোস্ট এ গার্মেন্ট ফর হার, এবং একটা পোশাকের মতো হয়ে গেছিল তার এই চুলটা, মানে সে যে চুল খুলে দিত তার চুল দিয়ে তার পুরো শরীরে আবৃত হয়ে যেত, মানে এটা অলমোস্ট একটা গার্মেন্ট ছিল তার জন্য। অ্যান্ড দেন শি ডিড ইট আপ এগেইন, সেটাকে আবার কি করলো, বেঁধে ফেললো। নার্ভাসলি অ্যান্ড কুইকলি, উত্তেজিতভাবে এবং তাড়াতাড়ি করে সে তার চুলটা কি করে ফেললো, বেঁধে ফেললো। ওয়ান্স শি ফ্ল্যাটার্ড ফর এ মিনিট,
সে 1 মিনিটের জন্য একটু দ্বিধা করলো অ্যান্ড স্টুড স্টিল এবং স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো while a tear or two splashed on the worn red carpet. পুরনো লাল কার্পেটটা যে তার বিছানাও ছিল সেখানে তার 2-1 ফোঁটা চোখের পানি পড়া পর্যন্ত সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। On went her old brown jacket. সে তার পুরনো বাদামি জ্যাকেটটা পরে নিল। On went her old brown hat. তার পুরনো বাদামি টুপিটাও পরে নিল। With a reel of skirts. একটা স্কার্টও পরে নিল। চিটে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, একটা পুরনো বাদামি কোট, পুরনো বাদামি হ্যাট আর একটা স্কার্ট পরে নিল। And with the brilliant sparkle still in her eyes. এবং তার চোখ দুটো জ্বলছিল। She fluttered out the door. সে দরজা দিয়ে দ্রুত বেরিয়ে গেল। And down the stairs to the street. এবং সে বেয়ে নেমে রাস্তার দিকে চলে গেল। এখন ঢেলা কোথায় যাচ্ছে বলতো? রেডি হয়ে সে কোথায় যাচ্ছে? অবশ্যই গিফট কিনতে যাচ্ছে। Where she stopped. যেখানে সে থামলো, the sign read. সেখানে একটা সাইনবোর্ড লেখা ছিল যে ম্যাম সফরনি, হেয়ার গুডস অফ অল কাইন্ডস। ম্যাম সফরনি, মাদাম সফরনি, সব ধরনের চুলের সামগ্রী। দেখো এই সাইনবোর্ডটার একটা ছবি দিয়েছি যেখানে লেখা আছে ম্যাম সফরনি, হেয়ার গুডস অফ অল কাইন্ড। এরকম একটা সাইনবোর্ড ছিল আর কি। ওয়ান ফ্লাইট আপ, একতলা উপরে। ডেলা দৌড়ে চলে গেল একতলা উপরে। অ্যান্ড কালেক্টেড হারসেলফ, এবং নিজেকে সামলে নিল। প্যান্টিং, প্যান্ট মানে হাঁপানো, হাঁপাতে হাঁপাতে। ম্যাডাম লার্জ, মানে ম্যাম ছিল স্থূলকায়, অনেক মোটা ছিল। টু হোয়াইট, বেশি সাদা ছিল। চিল, ঠান্ডা মেজাজের। হার্ডলি লুক দ্য সফরনি, তাকে দেখে ঠিক সফরনি মনে হচ্ছিল না। মানে তার শারীরিক বর্ণনা বা গঠন, ম্যাম সফরনি দেখতে কেমন ছিল সেটা দেখানো হয়েছে। উইল ইউ বাই মাই হেয়ার, আপনি কি আমার চুল কিনবেন? আস্কড ডেলা, ডেলা জিজ্ঞাসা করলো। ডেলা কি করলো? ম্যাম সফরনিকে এসে জিজ্ঞাসা করলো আপনি কি আমার চুল কিনবেন। তার মানে কি? আয়নার সামনে দাঁড়িয়ে ডেলা যখন তার নিজের চুল দেখছিল তখন সে মনে মনে ঠিক করে ফেলেছে যে সে তার চুল বিক্রি করে দেবে কেটে, এবং চুল বিক্রি করে দিয়ে সে টাকা দিয়ে সে জিমের জন্য প্রেজেন্ট বা গিফট কিনবে। আই বাই হেয়ার, আমি চুল কিনি। সেইড ম্যাডাম, ম্যাডাম বলেছিল যে সে চুল কেনে। টেক ইয়ার ইয়েট অফ, তোমার টুপি খোলো। অ্যান্ড লেটস হ্যাভ এ সাইট অ্যাট দ্য লুকস অফ ইট। ম্যাম সফরনি ডেলাকে বলেছিল যে তোমার টুপি খোলো এবং আমাকে এটা দেখতে দাও যে তোমার চুলটা কেমন। ডাউন রিপেলড, মানে ডেলার চুলগুলো ছিল ঢেউ খেলানো, ঢেউ খেলিয়ে পড়লো। দ্য ব্রাউন ক্যাসকেট, বাদামি ঝর্ণা। $20, সেইড ম্যাডাম, ম্যাডাম বললো যে $20 দিয়ে সে চুলগুলো কিনে নেবে। লিফটিং দ্য ম্যাস উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, তার যে দক্ষ হাত ছিল সে দক্ষ হাতে সে তার চুলের মুঠটা ধরে বুঝতে পারলো যে এটা $20 কেনা যেতে পারে। তখন সে তাকে বললো যে সে তার চুলের জন্য তাকে $20 দিতে পারবে। এখানে এটা হচ্ছে ডেলা আর ইনি হচ্ছে ম্যাডাম সফরনি। সে তার চুল দেখে ভাবছে যে এটা $20 কিনবে। গিভ ইট টু মি কুইক, আমাকে তাড়াতাড়ি দিন। সেই ডেলা, ডেলা বললো যে আমাকে তাড়াতাড়ি দিন, চুল কেটে তাড়াতাড়ি আমাকে $20 দিয়ে দিন। ও অ্যান্ড দ্য নেক্সট 2 hours, নেক্সট 2 ঘন্টা। ট্রিপড বাই অন রোজি উইংস, গোলাপের পাখায় চলে গেল, মানে গোলাপি ডানায় উড়ে চলে গেল, মানে এত তাড়াতাড়ি চলে গেল যে ধরার বাইরে। ফরগেট দ্য হ্যাশড মেটাফোর, মানে এই যে রোজি উইংসের সাথে যে উপমা দিল এটা তুমি ভুলে যাও। শি ওয়াজ রানথ্যাঙ্কিং দ্য স্টোর্স ফর জিমস প্রেজেন্ট। রানথ্যাঙ্কিং মানে সে দোকানগুলো তছনছ করে ফেলছিল জিমের সেই উপহারটা খোঁজার জন্য। এই চিত্রটা দেখো, এখানে একটা শপের ছবি দেওয়া আছে। এই শপের ধরে এই শপ দিয়ে যারা কি করছে, দৌড়ে যাচ্ছে, আর তার চুল কাটার পর তার চুলগুলো শর্ট হয়ে এরকম হয়ে গেছে, আর সে সব দোকানগুলো তছনছ করে জিমের জন্য উপহার খুঁজছে। এখন তার কাছে কত ডলার আছে? $21.87 আছে। She found it at last. সেটি সে অবশেষে খুঁজে পেল। It surely had been made for Jim. এটা নিশ্চিত জিমের জন্যই তৈরি করা হয়েছিল। And no one else, আর অন্য কারোর জন্য নয়। There was no other like it. আর এটার মতো অন্য আর একটাও ছিল না। In any of this store, কোনো দোকানেই ছিল না। And she had turned all of them inside out. এবং সে সবগুলো দোকান উল্টে পাল্টে দেখেছিল যে এরকম আর আছে কিনা। It was a platinum fob chain. এটা একটা platinum fob chain ছিল। সিম্পল অ্যান্ড চেস্ট ইন ডিজাইন, নকশার দিক থেকে সরল এবং পবিত্র। প্রপারলি প্রোক্লেমিং ইটস ভ্যালু, মানে এটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে এটা একটা
ক্লাসি জিনিস বা এটার মূল্য মানে অনেক, মানে এটা worthy. By substance alone and not by materialistic ornamentation. শুধু জাঁকজমকটা দেখেই না, এর সরলতা দেখে বোঝা যাচ্ছিল যে এটা একটা ক্লাসি জিনিস হতে যাচ্ছে। As all good things should do, যেমনটি সব ভালো জিনিসেরই হওয়া উচিত, যেন এটাকে এক দেখাই মনে হবে যে না জিনিসটা ভালো। It was even worthy of the watch, এটি এমনকি ঘড়িটিরও যোগ্য ছিল। মানে সে যেহেতু একটা চেন কিনছে প্লাটিনামে, সেটা কিসের জন্য? অবশ্যই জিমের ঘড়ির জন্য। As soon as she saw it, যত তাড়াতাড়ি সেটা দেখলো, she knew that it must be Jim's, তার মন বলল যে জিমের জন্যই হবে। It was like him, এটা তার মতোই ছিল। Simple but elegant. Quietness and value, শান্ত এবং মূল্যবান। The description appealed to both, মানে এই বর্ণনাটা দুজনের জন্যই যায়, ওই প্লাটিনাম ফব চেইনের জন্য যায় এবং জিমের জন্যও যায়, যে তারা শান্ত কিন্তু তারা মূল্যবান, মানে তাদের দেখে জাঁকজমকপূর্ণ মনে না হলেও তারা আসলে মূল্যবান। $21 they took from her for it, তারা ডেলার কাছ থেকে $21 নিল এটার দাম হিসেবে। অ্যান্ড she hurried home, এবং সে তাড়াতাড়ি কি করলো? বাড়িতে ফিরে এলো অবশিষ্ট টাকাটা নিয়ে। অবশিষ্ট কত ছিল? 87 cents. With that chain on his watch, Jim might be properly anxious. এরপর যেটা বাড়িতে সে ভাবছে যে তার ঘড়িতে সে চেনটি লাগালে জিম মাইট বি প্রপারলি অ্যাংসাস, জিম হয়তো চিন্তিত হয়ে পড়বে অ্যাবাউট দ্য টাইম ইন এনি কোম্পানি, মানে যেহেতু আগে জিমের ঘড়িতে কোনো চেন ছিল না, সেজন্য জিম সময় দেখতে পারতো না। ঘড়িটাকে সে পকেটে নিয়ে ঘুরতো, কিন্তু সে লজ্জায় কখনো ঘড়িটা বের করতে পারতো না বা ঠিকঠাক সময়ও দেখতে পারতো না, বারবার বের করা সম্ভব হতো না, এ কারণে সে সময় দেখতে পারতো না। এখন জেলা ভেবেছে যে জিমের যদি একটা চেইন থাকে, সেই চেইনটা যদি সে ঘড়ির সাথে লাগাতে পারে, তাহলে সে যখন তখন সময় দেখতে পারবে, সময় দেখার জন্য তাকে আর বিড়ম্বনায় পড়তে হবে না। গ্র্যান্ড অ্যাজ দ্য ওয়াচ ওয়াজ, ঘড়িটা যতই জমকালো হোক না কেন, হি সামটাইমস লুক অ্যাট ইট অন দ্য স্লে, সে মাঝে মাঝে লুকিয়ে এটা দেখতো। অন অ্যাকাউন্ট অফ দ্য ওল্ড লেদার স্ট্র্যাপ, কারণ এটাতে যে ফিতাটা লাগানো ছিল ওটা ছিল পুরনো চামড়ার ফিতা, এই কারণে এটা তাকে লুকিয়ে বের করতে হতো, কারণ ঘড়িটা দামি অথচ তার ফিতাটা অনেক পুরনো চামড়ার ফিতা। দ্যাট হি ইউজড ইন প্লেস অফ এ চেন, এটা সে চেনের বদলে ব্যবহার করত, এ কারণে তাকে লুকিয়ে সময় দেখতে হতো। হোয়েন ডেলা রিচড হোম, যখন ডেলা বাড়ি পৌঁছালো, হার ইনটক্সিকেশন গেভ ওয়ে এ লিটল, তার নেশাটা কেটে গেল। মানে এতক্ষণ সে একটা নেশার মধ্যে ছিল, সে ভাবছিল যে যেহেতু তার কাছে কোনো টাকা নেই, তাকে যেভাবেই হোক টাকা ম্যানেজ করতেই হবে এবং যেভাবেই হোক তার জিমকে তার একটা ক্রিসমাস উপলক্ষে গিফট দিতেই হবে। তাই সে তার সব থেকে মূল্যবান সম্পদ, তার চুলটা কেটে $20 ম্যাম সাফরানের কাছে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে সে জিমের জন্য গিফট কিনে নিয়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর তার নেশা কেটে যায়, মানে সে এতক্ষণ কি করেছে, কেন করেছে, এটা সে ভাবতে শুরু করে। টু prudence and reason, বিচক্ষণতা এবং যুক্তির কাছে তার নেশা কেটে যায়। She got out her curling irons, সে তার কার্লিং আয়রনটা বের করে, and lighted the gas, এবং গ্যাস জ্বালালো, and went to the work, এবং কাজ শুরু করলো। Repairing the ravages, ক্ষতি মেরামত করতে, made by generosity added to love, ভালোবাসার সাথে জেনারসিটি মানে উদারতা যুক্ত করতে গিয়ে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতি মেরামত করার জন্য সে কাজ শুরু করলো। হুইচ ইজ অলওয়েজ এ ট্রিমেন্ডাস টাস্ক, যা সবসময় একটা বিশাল ভয়ঙ্কর কাজ। ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুরা, ম্যামথ টাস্ক, একটা বিশাল টাস্ক। ডিয়ার ফ্রেন্ডস, এখানে ডেলা কী করেছিল? যখন সে বাড়িতে পৌঁছেছিল তখন তার নেশা কেটে গেল। নেশা কেটে যাওয়ার পর সে যুক্তি দিয়ে ভাবলো যে সে যেহেতু চুল কেটে ফেলেছে, এখন তো তার চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, যে দুশ্চিন্তা, যে সে চুল কেটে ফেলেছে, এরপর কি হবে, জিম কিভাবে অ্যাকসেপ্ট করবে। এই দুশ্চিন্তাগুলো দূর করার জন্য সে রান্না করতে যাচ্ছিল, যেন সে এই চিন্তাগুলো থেকে একটু মুক্তি পেতে পারে, যেন সে তার মনোযোগটাকে অন্যদিকে কনভার্ট করতে পারে। উইদিন 40 minutes, 40 মিনিটের মধ্যে, হার হেড ওয়াজ কভার্ড উইথ শাইনি close-lying curls that made her look wonderfully like a truant schoolboy. Within 40 minutes, 40 মিনিটের মধ্যে, her head was covered, তার মাথা ঢেকে গিয়েছিল বা ঢাকা পড়েছিল, with tiny, ছোট, close-lying curls, ঘন সন্নিবেষ্টিত কোকড়া চুলে, that made her look wonderfully like,
এত ছোট ছোট চুল দেখে তাকে মনে হয়েছিল যে স্কুল পালানো কোনো ছেলে। ট্রুয়েন্ট স্কুল বয় মানে স্কুল পালানো ছেলে। স্কুল পালানো ছেলেদের মতো লাগছিল, কারণ তার চুলগুলো ছোট ছেলেদের মতো হয়ে গেছিল। She looked at her reflection in the mirror. সে আয়নায় তার প্রতিচ্ছবি দেখলো। Long, carefully and critically. দেখো, long, carefully and critically. Long, carefully and critically. সে আয়নায় তার প্রতিচ্ছবি দেখেছিল লং, কেয়ারফুলি এবং ক্রিটিক্যালি। লং মানে এখানে সময়টাকে বোঝানো হয়েছে, যে সে কতক্ষণ ধরে প্রতিচ্ছবিটাকে দেখেছিল। অবশ্যই দীর্ঘক্ষণ ধরে সে দেখেছিল, কারণ সে যে তার ক্ষতিটা করেছে এটা সে বুঝতে পারছে এত সময় পরে এসে, কারণ এতক্ষণ সে একটা ঘোরের মধ্যে ছিল। লং, কেয়ারফুলি অ্যান্ড ক্রিটিক্যালি। অনেকক্ষণ ধরে সে দেখছিল তার এই ক্ষতিটা যত্ন সহকারে এবং সমালোচনামূলকভাবে। সে দেখছিল আর চিন্তা করছিল যে সে আসলে এটা কি করেছে। মানে সে তার এখন বর্তমান যে লুকটা ট্রুয়েন্ট স্কুল বয়ের মতো, সে সেটা নিয়ে চিন্তিত যে তার এই লুকে তাকে এখন জিম কিভাবে অ্যাকসেপ্ট করবে। ইফ জিম ডাজন্ট কিল মি, জিম যদি আমাকে মেরে না ফেলে। মানে সে ভাবছে যে তার চুল বড় ছিল, জিম তাকে পছন্দ করতো, এখন সে চুল ছোট করেছে, জিম যদি এই কারণে তাকে মেরে না ফেলে। She said to herself, সে নিজে নিজে বলছিল যে সে যে এখন চুল কেটে ফেলেছে, জিম তাকে মেরে না ফেলে। এরপর বিফোর হি টেক্স এ সেকেন্ড লুক অ্যাট মি, মানে জিম যখন তাকে প্রথমবার তাকিয়ে তার দ্বিতীয়বার তার দিকে তাকাবে। বিফোর হি টেক্স এ সেকেন্ড লুক অ্যাট মি, সে আমার দিকে দ্বিতীয়বার তাকানোর আগে হি উইল সে আই লুক লাইক এ কনি আইল্যান্ড কোরাস গার্ল। কনি আইল্যান্ড কোরাস গার্ল মানে কনি আইল্যান্ডের যে কোরাস মেয়েরা আছে, জিম হয়তো বলবে যে তাকে তাদের মতো লাগছে, কারণ সে চুল কেটে একদম ছোট ছোট করে ফেলেছে। কিন্তু ডেলা নিজে নিজেই কথাগুলো বলছিল, বাট হোয়াট কুড আই ডু, কিন্তু আমি কি করতে পারতাম। ডেলা নিজে নিজে নিজেকে প্রশ্ন করছে যে সে কি করতে পারতো। ও হোয়াট কুড আই ডু, ও আমি কি করতে পারতাম। ডেলা নিজে নিজে আফসোস করছে যে এছাড়া তার কি করার ছিল। যেহেতু তার কাছে টাকা ছিল না, সেহেতু তাকে কি করতে হতো, $1.87 দিয়ে যেহেতু সে কোনো গিফট কিনতে পারতো না, সেহেতু তাকে কি করতে হতো, টাকার জোগাড় করার জন্য চুলটা বিক্রি করতেই হতো। উইথ $1.87 মানে $1.87 দিয়ে সে কি করতো। এত অল্প টাকায় সে কিছুই করতে পারতো না, তাই তাকে বাধ্য হয়ে চুল কাটতে হয়েছে। এখানে চিত্র দেখতে পাচ্ছ, এটা ডেলার। চুল কাটার পর তাকে এরকম লাগছে, আর সেখানে বসে প্রে করছে গডের কাছে যেন জিম তাকে ভুল না বোঝে, জিম তাকে দেখে অপছন্দ না করে। আর এই চিত্রটা হচ্ছে সেই সোনার ঘড়িতে চেনটা লাগানোর পর, প্ল্যাটিনাম ফব চেনটা লাগানোর পর কেমন লাগতে পারে তার একটা ওভারলুক। আর ডেলা এখানে বসে প্রার্থনা করছে যেন জিম তাকে দেখে ঘৃণা না করে বা তাকে অপছন্দ না করে, এটাই সে ঘরের কাছে প্রে করছে। মানে সে প্রতিদিন তার দৈনন্দিন কাজকর্মে কিছু না কিছু প্রার্থনা করে। আজকে তার প্রার্থনাটা হচ্ছে যে তার জিম যেন তাকে অপছন্দ না করে। এর পরের দৃশ্যে কি হয়েছিল দেখা যাক। at 7 o'clock, 7টায়, মানে যখন 7টা বাজে ঘড়িতে, the coffee was made, কফি তৈরি করা হয়েছিল, and the frying pan was on the back of the stove, hot and ready to cook the chops. ডেলা কি করেছিল, সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা নাস্তা, যেহেতু এখন জিম ফিরবে, সন্ধ্যা নাস্তার জন্য সে কফি তৈরি করেছিল এবং সে ফ্রাইং প্যানকে রেডি করেছিল স্টোভে দিয়ে কিছু চপ তৈরি করার জন্য। এখানে ডেলা রান্না করছে চপ। সে রান্না করা শুরু করেছিল নিজেকে ব্যস্ত রাখার জন্য আর দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য। এখন জিম আসবে, সে জিমের জন্য কফি বানাবে আর চপ তৈরি করবে। জিম ওয়াজ নেভার লেট, জিম কখনো দেরি করে না। ডেলা ডাবল দ্য ফব চেইন, সে যে ফব চেইনটা কিনে এনেছে সেটা সে 2 ভাঁজ করে হাতে ধরে রেখেছে। ইন হার হ্যান্ড, সে তার হাতে ফব চেইনটাকে 2 ভাঁজ করে ধরে রেখেছে। অ্যান্ড স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবিল, এবং সে কি করেছিল, টেবিলের কোনায় বসেছিল। ফব চেইনটাকে হাতে 2 ভাঁজ করে রেখে সে টেবিলের কর্নারে বসেছিল। নেয়ার দ্য ডোর, দরজার কাছে একটা টেবিল ছিল, সে টেবিলের কর্নারে সে বসেছিল। দ্যাট
হি অলওয়েজ ইন্টার, যেখানটা দিয়ে জিম প্রবেশ করতো সেখানে সে এভাবে বসেছিল। দেন শি হেয়ার্ড হিজ স্টেপ, সে কার পায়ের শব্দ শুনতে পেল? অবশ্যই জিমের। অন দ্য স্টেয়ার, সিঁড়িতে সে জিমের পায়ের শব্দ শুনতে পেল। অ্যাওয়ে ডাউন অন দ্য ফার্স্ট ফ্লাইট, মানে নিচের সিঁড়ির প্রথম ধাপে সে ছিল, সে পায়ের শব্দ শুনে এটা বুঝতে পারছিল। অ্যান্ড শি টার্ন হোয়াইট, মুহূর্তে সে ফ্যাকাশে হয়ে গেল। কেন সে ফ্যাকাশে হয়ে গেল? কারণ সে তো একটা অঘটন ঘটিয়েছে, সে তার চুল কেটে ফেলেছে। এখন জিম এসে তাকে ওই অবস্থায় দেখবে, এটা ভেবে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ফর জাস্ট এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, যেহেতু সে জিমের পায়ের শব্দ শুনেছে সেই মুহূর্তে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শি হ্যাড এ হ্যাবিট ফর সেইং লিটল সাইলেন্ট প্রেয়ার্স, যেটা একটু আগে বলেছি যে তার প্রতিদিনে কিছু ছোটো ছোটো প্রার্থনা করার অভ্যাস ছিল। অ্যাবাউট দ্য সিম্পলেস্ট এভরিডে থিংস, মানে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে সেই সব ঘটনা নিয়েই তার ছোটো ছোটো কয়েকটা প্রার্থনা করার অভ্যাস ছিল প্রতিদিন। অ্যান্ড নাও শি হুইসপার, এখন সে ফিসফিস করে এই প্রার্থনাটাই করবে যে প্লিজ গড মেক হিম থিঙ্ক আই অ্যাম স্টিল প্রিটি, মানে সে গডের কাছে প্রার্থনা করছে যে তুমি তাকে, মানে জিমকে ভাবাও যে আমি এখনও সুন্দর আছি। মানে সে গডের কাছে প্রার্থনা করছে জিম যেন না ভাবে যে সে এখনও সুন্দর নেই, চুল কাটার কারণে যে অসুন্দর হয়ে গেছে এটা যেন জিম না ভাবে। এটাই সে গডের কাছে প্রার্থনা করছিল। এরপর কি হলো? দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল। অ্যান্ড জিম স্টেপড ইন, স্টেপড ইন মানে ভিতরে প্রবেশ করলো। জিম ভিতরে প্রবেশ করলো। অ্যান্ড ক্লোজড ইট, ভিতরে প্রবেশ করার পর জিম দরজাটা বন্ধ করে দিল। হি লুক থিন, তাকে রোগা দেখাচ্ছিল। অ্যান্ড ভেরি সিরিয়াস, এবং খুব গম্ভীর দেখাচ্ছিল। পোর ফিলো, তার চেহারা দেখে মনে হচ্ছিল যে সে মানে একটা গরিব গরিব বেচারা ভাব চলে এসেছিল। কারণ কি, সে হি ওয়াজ ওনলি 22, মাত্র 22 বছর বয়সও ছিল। তার বয়স মাত্র 22, কিন্তু তার কাঁধে অনেক দায়িত্ব ছিল। অ্যান্ড টু বি বার্ডেন্ড উইথ এ ফ্যামিলি, মানে একটা ফ্যামিলির বোঝা বইতে গিয়ে তাকে অনেক বেশি ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছিল 22 বছর বয়সেই। যেহেতু সে সপ্তাহে মাত্র $20 ইনকাম করে, সেহেতু তাকে অনেক কষ্ট করে সংসার চালাতে হয় এবং তার মাথায় অনেক বোঝা আছে। এ কারণে তাকে বয়সের তুলনায় বেশি বয়স্ক মনে হচ্ছিল। পর কি, হি নিডেড এ নিউ ওভারকোট, তার একটা নতুন ওভারকোটের দরকার ছিল। কারণ সে যে ওভারকোটটা পরেছিল, যেহেতু এটা ইউএসএর পরিবেশ নিয়ে লেখা গল্প, সেখানে অবশ্যই অনেক ঠান্ডা ছিল, এজন্য তার একটা নতুন ওভারকোটের দরকার ছিল। কিন্তু সে ছেঁড়া ওভারকোট পরে চালিয়ে নিচ্ছিল। অ্যান্ড হি ওয়াজ উইথাউট গ্লাভস, এবং তার কোনো গ্লাভস ছিল না। এত ঠান্ডার মধ্যেও তাকে পুরনো ছেঁড়া ওভারকোট পরেই দিন কাটাতে হতো, এবং তার কাছে কোনো গ্লাভসও ছিল না, তাকে ঠান্ডা সহ্য করে নিতে হতো। কারণ তার কাছে নতুন ওভারকোট এবং নতুন গ্লাভস কেনার মতো টাকা নেই, এজন্য তাকে পুরনো ওভারকোট এবং গ্লাভস ছাড়াই শীতের মধ্যে কষ্ট করতে হতো। জিম স্টপ ইনসাইড দ্য ডোর, দরজার ভিতরে এসে জিম কি করলো? থেমে গেল। অ্যাজ ইমুভেবল অ্যাজ এ সেটার, যেন সে স্ট্যাচু হয়ে গেছে, সে আর নড়তে পারছিল না। কেন নড়তে পারছিল না? অ্যাট দ্য সেন্ট অফ কোয়েল, মানে ডিলা তো খাবার রান্না করছিল, সে খাবারের ঘ্রাণে সে আর নড়তে পারছিল না। হিজ আইস ওয়ার ফিক্সড আপন ডেলা, তার চোখ ডেলার দিকে আটকে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান এক্সপ্রেশন ইন দেম, এটা তো স্বাভাবিক যে ডেলা একটা অঘটন ঘটিয়েছে, কি সে তার চুল কেটে ফেলেছে। এখন জিম যখন তাকে দেখবে সে তো অবাক হয়ে যাবে, তাই না? বা রেগেও যেতে পারে যে কেন তুমি তোমার চুল কেটেছো, তোমার কি অবস্থা, এত বড় চুল কেটে এমন চোর অ্যান্ড বয়ের মতো বা চোরাস গালের মতো লাগছে তার চেহারাটা, এ কেমন কথা? চুল কেটে সে এত ছোটো করবে, এটা তো অবশ্যই একটা অস্বাভাবিক ব্যাপার, এটা মেনে নেওয়াতে এত সহজ না। স্বাভাবিকভাবে ডেলাও এই কারণে ভীত ছিল যে জিম কি বলবে না বলবে, কি রিয়াকশন দেখাবে, এসব নিয়ে ডেলা দুশ্চিন্তা করছিল এবং গডের কাছে প্রে করছিল। বাট তার ফেসে যে এক্সপ্রেশনটা ছিল, দ্যাট শি কুড নট রিড, মানে ডেলা সেই এক্সপ্রেশনটা করতেই পারছিল না। অ্যান্ড ইট টেরিফাইড হার, এবং এটা তাকে আরও আতঙ্কিত করছিল। সে হচ্ছিল যে জিম হয়তো খুব বেশি রিয়াক্ট করবে, রেগে যাবে, বাট জিম কোনো এক্সপ্রেশনই দিচ্ছিল না। এটা দেখে জেলা আরও বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছিল যে জিম কেন কোনো এক্সপ্রেশন দিচ্ছে না।
ইট ওয়াজ নট অ্যাঙ্গার, এটা রাগ ছিল না, নর সারপ্রাইজ, আশ্চর্যও ছিল না, নর ডিসঅ্যাপ্রুভাল, হতাশা বা অসম্মতিও ছিল না, নর হরর, ভয়ও ছিল না, নর এনি অফ দ্য সেন্টিমেন্টস, কোনো অনুভূতিই ছিল না, দ্যাট শি হ্যাড বিন প্রিপেয়ার্ড ফর। মানে ডিলা যত রকম ফিডব্যাকের জন্য বা রিয়াকশনের জন্য প্রস্তুত ছিল তার কোনোটাই জিম দেখায়নি। মানে তার ফেসটা ছিল পুরো রিয়াকশনলেস, সে কোনো রিয়াকশনই দেখায়নি। হি সিম্পলি স্টেয়ার্ড অ্যাট হার ফিক্সলি, সে স্থিরভাবে কেবল একদৃষ্টিতে ডিলার দিকে তাকিয়েছিল। উইথ দ্যাট পেকুলিয়ার এক্সপ্রেশন অন হিজ ফেস, তার মুখে যে অনর অভিব্যক্তি সেটা নিয়ে এসে অদ্ভুতভাবেই ডেলার দিকে কী করেছিল, তাকিয়েছিল। এখানে চিত্রটা এটা জিম আর ডেলার। আর এটা ক্রিসমাসের একটা ছবি, ক্রিসমাসে ক্রিসমাস ট্রি আর নিচে অনেক গিফটস। এরপরে কি করেছিল, যেহেতু কোনো এক্সপ্রেশন দিচ্ছে না, স্বাভাবিকভাবে ডেলার অবাক হয়ে যাওয়ার কথা কেন এক্সপ্রেশন দিচ্ছে না, সেতে বেশি অবাক হয়ে গেল এবং আতঙ্কিত হয়ে গেল যে কেন জিম রাগান্বিতও হচ্ছে না, হতাশা হচ্ছে না, কোনো এক্সপ্রেশনও দিচ্ছে না। ডেলার রিগেলড অফ দ্য টেবিল, টেবিল থেকে সে নেমে এলো, অ্যান্ড ওয়েন্ট ফর জিম, এবং জিমের কাছে গেল। জিম ডার্লিং, সে জিমকে ডাকছিল যে জিম ডার্লিং। শি ক্রাইড, সে কেঁদে উঠল। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, সে জিমকে বলছিল যে আমার দিকে ওভাবে তাকিও না। আই হ্যাড মাই হেয়ার কাট অফ, আমি আমার চুল কেটে ফেলেছি। অ্যান্ড সোল্ড ইট, এবং বিক্রি করেছি। মানে জিমের ওরকম এক্সপ্রেশন দেখে, মানে কোনো এক্সপ্রেশনলেস ফেস দেখে ডেলা আতঙ্কিত হয়ে যায় এবং সে জিমের কাছে যেয়ে বলে যে জিম ডার্লিং, আমি আমার চুল কেটেছি এবং বিক্রি করে ফেলেছি, তুমি আমার দিকে ওভাবে তাকিও না। বিকজ আই কুড নট হ্যাভ লিভড থ্রো ক্রিসমাস, মানে আমি ক্রিসমাস পার করতে পারতাম না উইথাউট গিভিং ইউ এ প্রেজেন্ট, উইথাউট গিভিং ইউ এ প্রেজেন্ট, মানে জিমকে কোনো গিফট না দিয়ে ডেলা ক্রিসমাস পার করতে পারতো না, এটাই জিমকে বলছিল ডেলা। ইট উইল গ্রো আউট, ইট উইল গ্রো আউট এগেইন, এটা আবার বড় হয়ে যাবে। ইউ ওয়ন্ট মাইন্ড উইল ইউ, মানে তুমি কিছু মনে করো না। ডেলা জিমকে বোঝাচ্ছিল যে তার চুল আবার বড় হয়ে যাবে, জিম যেন কিছু মনে না করে। আই জাস্ট হ্যাড টু ডু ইট, মানে ডেলাকে এটা করতে হয়েছিল, ডেলা এটা করতে বাধ্য ছিল। মাই হেয়ার গ্রোস অফুলি ফাস্ট, আমার চুল খুব দ্রুত বাড়ে। ডেলা এই কথাটা বলে জিমকে সান্ত্বনা দিচ্ছিল। সে মেরি ক্রিসমাস, বলো শুভ বড়দিন। জিম, অ্যান্ড লেটস বি হ্যাপি, শুভ বড়দিন বলো এবং খুশি হয়ে যাও, চলো আমরা খুশি হই। ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট এ নাইস, হোয়াট এ বিউটিফুল নাইস গিফট আই হ্যাভ গট ফর ইউ, মানে সে জিমকে বলছিল যে আমার চুল তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, আতঙ্কিত হইও না, হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস বলো এবং খুশি হয়ে যাও। মানে যেটা চাইছিল জিম যেন এমন এক্সপ্রেশনলেস অবস্থা থেকে বেরিয়ে আসে এবং যেন সব কিছু স্বাভাবিকভাবে মেনে নেয়, সে জিমকে স্বাভাবিক করার চেষ্টা করছিল এবং জিমকে বলছিল যে সে তার জন্য খুব সুন্দর একটা গিফট কিনেছে, জিম যেন স্বাভাবিক হয়ে যায়, জিমকে স্বাভাবিক করার চেষ্টা করছিল আর কি ডেলা। ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, তুমি তোমার চুল কেটে ফেলেছ? আক্স জিম, জিম জিজ্ঞেস করেছিল। ল্যাবরিশলি, কষ্ট করে। অ্যাজ ইফ হি হ্যাড নট অ্যারাইভড, যেন সে এখনো নিজেকে নিজে বিশ্বাসই করতে পারছে না। অ্যাট দ্য প্যাটেন্ট ফ্যাক্ট, সেই সুস্পষ্ট সত্যটা। ইট ইভেন আফটার দ্য হার্ডেস্ট মেন্টাল লেবার, মানে কঠিন মানসিক পরিশ্রমের পরও সেই সত্যটা বিশ্বাস করতে পারছে না, মানে সে কিছু এটা মেনে নিতে পারছে না যে ডেলা সত্যি সত্যিই তার চুল কেটে ফেলেছে। মানে সে এতটাই শোকাগ্রস্ত হয়েছে যে সে পাথরের মতো হয়ে গেছে, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ডেলা তার চুলটা কেটে ফেলেছে। কাট ইট অফ অ্যান্ড সোল্ড ইট, কেটে ফেলেছি এবং বিক্রিও করে ফেলেছি। সেইড ডেলা, ডেলা বলল। ডোন্ট ইউ লাইক মি জাস্ট অ্যাজ ওয়েল, ডেলা জিমকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাকে এভাবে পছন্দ করো না? এনি হাউ, যাই হোক। আই অ্যাম মি উইদাউট মাই হেয়ার, মানে আমি আমার চুল ছাড়াও আমি আগে যা ছিলাম আমি এখনও তাই আছি, এন্টাই, তাই না? মানে ডেলা জিমকে জিজ্ঞাসা করে শিওর হচ্ছে যে সে আগে যেমন সুন্দর ছিল চুল ছাড়াও সে তেমনই আছে। জিম লুকড অ্যাবাউট দ্য রুম, জিম তার রুমের চারদিকে আশেপাশে তাকালো কিউরিয়াসলি, কৌতূহল বশত। ইউ সে ইউর হেয়ার ইজ গন, মানে তুমি বলছো তোমার চুল চলে গেছে, এটা জিম ডেলাকে প্রশ্ন করছিল।
হি সেইড মানে জিম বলছিল, উইথ অ্যান ইয়ার অলমোস্ট অফ ইডিওসি, প্রায় নির্বোধের মতো, মানে জিম কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ডেলার চুল সে কেটে ফেলেছে এবং বিক্রি করে ফেলেছে। তাই সে ডেলাকে বলছিল যে, নির্বোধের মতো আবার প্রশ্ন করছিল যে, তুমি বলছো সত্যি তোমার চুল চলে গেছে? ইউ নিড নট লুক ফর ইট, তোমাকে এটা খুঁজতে হবে না। সেইড ডেলা, ডেলা বলেছিল যে তোমাকে এটা খুঁজতে হবে না। ইটস সোল্ড, এটা সত্যি সত্যি বিক্রি হয়ে গেছে। আই টেল ইউ, আমি তোমাকে বলছি। সোল্ড অ্যান্ড গান টু, মানে কাটা হয়েছে এবং বিক্রি করা হয়ে গেছে। ইটস ক্রিসমাস ইভ বয়, ডেলা জিমকে বলছিল যে এটা ক্রিসমাস ইভ মানে প্রাককাল বা ক্রিসমাসের একদম পূর্বের সময়, মানে এটা ক্রিসমাসের কাছাকাছি সময়। বি গুড টু মি, মানে আমার প্রতি সদয় হও বা আমার প্রতি ভালো আচরণ করো, আমার সাথে এরকম আচরণ করো না। ফর ইট ওয়েন্ট ফর ইউ, কারণ এই চুলটা আমি তোমার জন্য কি করেছি, খরচ করেছি। মেবি দ্য হেয়ার্স অফ মাই হেড ওয়ার নাম্বার্ড, ডেলা বলছে যে মেবি তার মাথার চুলগুলো গণনা করা যেত, তার মাথায় যত চুল ছিল মেবি সবগুলোকে গণনা করা যেত। শি ওয়েন্ট অন, সে বলতেই থাকলো। উইথ সাডেন সিরিয়াস সুইটনেস, হঠাৎ সে সিরিয়াস হয়ে সুইটনেস নিয়ে বলতে থাকলো যে, বাট নো বডি কুড নেভার কাউন্ট মাই লাভ ফর ইউ, মানে ডেলা জিমকে বলতেই ছিল যে হয়তো তার মাথায় যত চুল ছিল সবগুলো গণনা করা যেত, কিন্তু সে জিমকে যতটা ভালোবাসে সেই ভালোবাসা গণনা করা যেত না। চুলগুলো গণে শেষ করা গেলেও তার ভালোবাসাকে গণে শেষ করা যেত না। মানে কি ধরনের কথা, মাথার চুল গণে শেষ করা যাবে কিন্তু ভালোবাসা গুণে শেষ করা যাবে না, এতটাই ভালোবাসা আছে তার হাজব্যান্ড জিমের প্রতি। শ্যাল আই পুট দ্য চপস অন জিম, আমি কি চপগুলো চাপাবো জিম, মানে টেলা জিমকে প্রশ্ন করছিল যে সে কি চপগুলো ভাজা শুরু করবে কিনা। সে মূলত প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্য এই কথাটা বলছিল যে সে চপগুলো ভাজা শুরু করবে কিনা। আউট অফ হিজ ট্রেন্স, তার ঘোর থেকে বেরিয়ে জিম সিমড কুইকলি টু ওয়াক, ঘোর থেকে বেরিয়ে জিম দ্রুত জেগে উঠল, মানে জিম এবার বিশ্বাস করতে শুরু করলো যে না সত্যিই ডেলা তার চুল কেটে ফেলেছে এবং বিক্রি করে ফেলেছে। হি ইনফোল্ডেড হিজ ডেলা, সে তার ডেলাকে জড়িয়ে ধরল। ফর 10 সেকেন্ডস, 10 সেকেন্ডের জন্য সে ডেলাকে জড়িয়ে ধরল। লেট আস রিগার্ড, সে ডেলাকে অনুশোচনা করার জন্য আহ্বান করলো, বলে যে চলো আমরা অনুশোচনা করি। উইথ ডিসক্রিট স্ক্রুটিনি, সাম ইনকনসিকুয়েন্সিয়াল অবজেক্ট ইন দ্য আদার ডাইরেকশন। জিম ডেলাকে জড়িয়ে ধরে 10 মিনিটের জন্য জড়িয়ে ধরে বলছিল যে চল আমরা বিবেচনা করি, বিচক্ষণের মতো হয়ে বিবেচনা করি যে আমরা আসলে কি করেছি, এটা কি আসলে তুচ্ছ কোনো বিষয় নাকি কোনো বড় বিষয়। $8 এ উইক, সপ্তাহে $8, অর এ মিলিয়ন ইয়ার, বা বছরে 10 লক্ষ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্যটা কি। এ ম্যাথমেটিশিয়ান অর এ উইট, একজন গণিতবিদ অথবা একজন বুদ্ধিমান ব্যক্তি would give you the wrong answer, তোমাকে ভুল উত্তর দেবে। The Magi brought valuable gifts, ম্যাজাই মানে সেই জ্ঞানী লোকেরা যারা মূল্যবান উপহার এনেছিল। But that was not among them, কিন্তু সেটা তাদের মধ্যে ছিল না। This dark assertion will be illuminated later on, মানে কেন জীবন ডেলাকে ম্যাজাই বলা হচ্ছে। ম্যাজাই আসলে কারা, ম্যাজাই আসলে গিফট দেওয়ার ক্ষেত্রে জ্ঞানী লোক হিসেবে বলা হচ্ছে যে 3 জন ওয়াইজ ম্যান ছিল যারা যীশু খ্রিস্টের জন্মের পর বেবি খ্রিস্টকে উপহার দেওয়ার জন্য দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছিল এবং তারা বেবি খ্রিস্টকে গিফটও দিয়েছিল। এই 3 জন মানুষের দেয়া গিফটকে, বেবি খ্রিস্টকে দেয়া গিফটকে অনেক মূল্যবান মনে করা হয়ে তাদেরকে বলা হয়েছিল যে ম্যাজাই, তাদেরকে বলা হয়েছিল যে 3 ওয়াইজ ম্যান। এই 3 ওয়াইজ ম্যানকে বলা হয়েছিল ম্যাজাই। তাদের সাথে জিম অ্যান্ড ডেলাকে তুলনা করা হচ্ছে। এবার জিম অ্যান্ড ডেলাকে কেন এই ম্যাজাইয়ের সাথে তুলনা করা হচ্ছে এটাই রিভিল করা হবে। জিম ড্রিউ এ প্যাকেজ, জিম একটা প্যাকেট বের করলো ফ্রম হিজ ওভারকোট পকেট, তার ওভারকোটের পকেট থেকে সে একটা প্যাকেট বের করলো। অ্যান্ড থ্রিউ ইট আপন দ্য টেবিল, এবং টেবিলের উপর ওই প্যাকেটটাকে কী করলো, ছুঁড়ে দিল। ডোন্ট মেক এনি মিস্টেক ডেল, হি সেইড,
অ্যাবাউট মি। এবার জিম বলতে শুরু করলো যে আমার সম্পর্কে কোনো ভুল বুঝো না ডেলা। আই ডোন্ট থিঙ্ক দেয়ার্স এনিথিং, মানে আমি মনে করি না যে ইন দ্য ওয়ে অফ হেয়ার কাট অর এ শেভ অর এ শ্যাম্পু, মানে একটা চুল কাটা অথবা দাড়ি কামানো অথবা শ্যাম্পু, মানে এসব কোনো কিছুই কুড মেক মি লাইক মাই গার্ল এনি লেস, মানে এসব কোনো কিছুই তার গার্ল, মাই গার্ল বলতে এখানে ডেলাকে বোঝানো হয়েছে যে ডেলাকে ভালোবাসা থেকে কোনো কিছু এসব জিনিস কম ভালোবাসতে বাধ্য করবে না, মানে এসব কোনো কিছুই তার ভালোবাসাকে কমাতে পারবে না। বাট ইফ ইউ উইল আনর্যাপ দ্য প্যাকেজ, মানে জিম বলছিল যে ডেলা তুমি ভুল ভাবছো, আমার ভালোবাসা তোমার উপর কোনো কিছুই কমাতে পারবে না, কিন্তু তুমি যদি এই গিফটের প্যাকেটটা আনর্যাপ করো বা প্যাকেটটা যদি তুমি খোলো, ইউ মে সি ওয়াই ইউ হ্যাড মি গোয়িং এ হোয়াইল অ্যাট ফার্স্ট, তুমি কিছুক্ষণের জন্য আমাকে হারিয়ে যেতে দেখেছিলে, এটা কেন দেখেছিলে এটা তুমি এই প্যাকেটটা খুললেই বুঝতে পারবে। হোয়াইট ফিঙ্গার্স, মানে ডেলার সাদা আঙুলগুলো, অ্যান্ড নিম্বল, সাদা এবং চটপটে আঙুলগুলো, টোর অ্যাট দ্য স্ট্রিং অ্যান্ড পেপার, দড়ি এবং কাগজগুলো কী করলো দ্রুত ছিঁড়ে ফেললো। অ্যান্ড দেন অ্যান ইকস্ট্যাটিক স্ক্রিম অফ জয়, এরপর সে কী করলো আনন্দে উচ্ছ্বসিত হয়ে একটা চিৎকার দিল। অ্যান্ড দেন এবং তারপর অ্যালাস হাই এ কুইক ফেমিনিন চেঞ্জ, একটা দ্রুত মেলি চেঞ্জ হলো, মানে মেয়েদের স্বভাব তো সহজেই ফিগার আউট করা যায় না, তাই এই হাসছে তো এই কাছে, নিজে একটা মেয়ে বলছে মেয়েদের স্বভাব সহজে ধরা যায় না, তারা এই হাসছে এই কাঁদছে, এই জন্যটাকে বলা হচ্ছে যে কুইক ফেমিনিন চেঞ্জ। প্রথমে সে গিফট থেকে হাসছিল, এবার সে কাঁদা শুরু করেছে যে টু হিস্টেরিক্যাল টিয়ার্স অ্যান্ড ওয়েলস, সে হাউমাউ করে কাঁদছে, উচ্ছ্বসিত হয়ে গেছে কান্নাকাটিতে। নেসেসিটিং দ্য ইমিডিয়েট এমপ্লয়মেন্ট অফ অল কমফোর্টিং পাওয়ার্স অফ দ্য লর্ড অফ দ্য ফ্ল্যাট, মানে এই ফ্ল্যাটের কর্তাও যদি এসে টেলাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তাহলেও মনে হচ্ছে যে কম হয়ে যাবে। টেলা এতটাই শোকাহত হয়ে পড়েছে যে টেলাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ মনে হয় আর এই ফ্ল্যাটে নেই। কেন ডেলা কি এমন দেখলো ওই গিফটের প্যাকেটে যে ডেলা এত শোকাহত হয়ে পড়লো? প্রথমে তো সে খুশি হয়েছিল, তাহলে কেন সে কান্নায় ভেঙে পড়লো? এবার আমরা জানতে পারবো সেটা। ফর দেয়ার লে দ্য কমস, কারণ সেখানে কি ছিল চিরুনি ছিল। দ্য সেট অফ কমস, একটা চিরুনির সেট ছিল। সাইড অ্যান্ড ব্যাক, পাশে এবং পিছনের জন্য, মানে পাশের চুল এবং পিছনের চুল আঁচড়ানোর জন্য হচ্ছে চিরুনির একটা সেট ছিল। চিরুনির সেটের মধ্যেও বিভিন্ন ধরনের চিরুনি ছিল, যেগুলো দিয়ে কোনো চিরুনি দিয়ে পাশের চুল আঁচড়ানো যাবে এবং কোনো চিরুনি দিয়ে পিছনের চুল আঁচড়ানো যাবে। দ্যাট ডেলা হ্যাড ওরশিপড লং, অনেক দিন ধরে, মানে ডেলার তো অনেক বড় বড় চুল ছিল, অনেকদিন ধরে ডেলা চাইছিল যে এই চিরুনিগুলো যদি তার থাকতো তাহলে সে তার চুল আঁচড়াতে পারতো। ইন এ ব্রডওয়ে উইন্ডো, ব্রডওয়ে জানালা থেকে সে এই সুন্দর বিউটিফুল কমস, সুন্দর চিরুনি জোড়া দেখতো এবং দীর্ঘকাল ধরে ইচ্ছা করতো যে এই চিরুনিগুলো যেন যদি তার থাকতে পারতো। পিওর টর্টোইস শেল, বিশুদ্ধ কচ্ছপের খোলস, মানে কচ্ছপের খোলস দিয়ে আবৃত ছিল। উইথ জুয়েল ট্রিম, এবং বিভিন্ন রত্ন দিয়ে ধারগুলো কি ছিল খচিত ছিল। জাস্ট দ্য শেড টু ওয়্যার ইন দ্য বিউটিফুল ভ্যানিশড হেয়ার, তার ডেলার যে সুন্দর ব্রাউন চুল ছিল, মানে ঢেউ খেলানো ঝর্ণার মতো, সেই চুলে যদি সেই চুনিগুলো পরতো তাহলে খুব মানাতো। দে ওয়্যার এক্সপেন্সিভ কমস, সেগুলো ছিল খুব দামি চিরুনি। সে নিউ, সে জানতো। অ্যান্ড হার হার্ট হ্যাড সিম্পলি ক্রেভড, কিন্তু সে মনে মনে চাইতো যে যদি তার চিরুনিগুলো থাকতো। অ্যান্ড ইয়ার্ন ওভার দেম, এবং সে তৃষ্ণাত ছিল চিরুনিগুলো পাওয়ার জন্য। উইথাউট দ্য লিস্ট হোপ অফ পজেশন, তার মনে কোনো আশা ছিল না যে সে চিরুনিগুলোকে পাবে, কিন্তু তারপরেও সে তার মনকে মানাতে পারতো না, সে সবসময় ভাবতো যে যদি সে চিরুনিগুলোকে পেতে পারতো। অ্যান্ড নাও, এখন দে ওয়্যার হার্স, এই চিরুনিগুলো তার। বাট দ্য ট্রেসেস, কিন্তু তার চুলের গোছা, দ্যাট শুড হ্যাভ অ্যাডর্নড দ্য কভেটেড অ্যাডর্নমেন্টস, মানে এই যে অলঙ্কার, চিরুনিগুলোকে অলঙ্কার বলা হয়েছে, যে অলঙ্কার দিয়ে তার যে জিনিসকে সাজানো হবে, চুলকে সাজানো হবে, সেটাই আর নেই, সেটাই চলে গেছে। এখানে ডেলা কী করছে, তার গিফটটাকে নিয়ে, গিফটটা বুকের মধ্যে নিয়ে কান্না করছে। আর এটাই হচ্ছে সে চিরুনিটা
টার্টল শেলের চিরুনি আর চারদিকে জুয়েল ড্রিমসে বাঁধানো। বাট শি হাগ দেম টু হার বোসম। আগে চিত্রটা দেখেছ যে চিত্রটা দেখলে যে ডেলা চিরুনিগুলোকে বুকে জড়িয়ে ধরে রেখেছে অ্যাট লেন্থ, এবং অবশেষে শি ওয়াজ অ্যাবল টু লুক আপ। অবশেষে সে অ্যাবেল ছিল তাকানোর জন্য, অ্যান্ড শি ওয়াজ অ্যাবল টু লুক আপ মানে সে তো উপহার পেয়ে কান্না করতে শুরু করেছিল, এরপর সে উঠে তাকানোর সাহস পায়। উইথ ডিম আইস, ম্লান চোখ নিয়ে, কান্না করতে করতে তার চোখ ঝাপসা হয়েছিল, অ্যান্ড এ স্মাইল, এবং একটি হাসি নিয়ে, এবং বলল, মাই হেয়ার গ্রোস সো ফাস্ট জিম। সে জিমের দিকে কান্না চোখে নিয়ে, ঝাপসা চোখ নিয়ে তাকিয়েছিল এবং বলেছিল জিমকে যে তার চুল অনেক দ্রুত বাড়ে। অ্যান্ড দেন ডেলা লিফট আপ, তারপর ডেলা লাফিয়ে উঠেছিল লাইক এ লিটল সাইন ক্যাট, একটা ছোট বিড়ালের মতো, অ্যান্ড ক্রাইড, এবং চিৎকার করে কেঁদেছিল। সেইং সে চিৎকার করে কেঁদেছিল। জিম হ্যাড নট ইয়েট সিন হিজ বিউটিফুল প্রেজেন্ট। জিম তখনও তার বিউটিফুল গিফটটা দেখেনি। শি হেল্ড ইট আউট টু হিম। ডেলা তখন কি করলো? গিফটটাকে জিমের দিকে বাড়িয়ে ধরলো, ইজারলি আপন হার পাম, উৎসাহের সাথে তার হাতের তালুতে। দ্য ডাল প্রিসিয়াস মেটাল, নিস্তেজ একটা মূল্যবান ধাতু, সিম টু ফ্ল্যাশ উইথ এ রিফ্লেকশন, একটা প্রতিচ্ছবি সহ ঝলসে উঠল বলে মনে হলো, অফ হার ব্রাইট অ্যান্ড আর্ডেন্ট স্প্রিট। মানে ডেলা তো খুব এক্সাইটেড ছিল জিমকে তার ডিজায়ার গিফটটা দিতে পেরে। তাই ডেলার উচ্ছ্বাস আর আগ্রহ দেখে মনে হচ্ছিল যেন যে ওই ধাতুটা তার দীপ্তি নিয়ে উজ্জ্বলভাবে ঝিলকে উঠছিল। ইজেন্ট ইট এ ড্যান্ডি জিম, এটা কি চমৎকার নয় জিম? ডেলা প্রশ্ন করেছিল। আই হান্টেড অল ওভার টাউন, আমি সারা শহর খুঁজেছি, টু ফাইন্ড ইট, এটা খুঁজে বের করতে। ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট দ্য টাইম, তোমাকে সময় দেখতে হবে 100 টাইমস এ ডে। এখন তুমি দিনে 100 বার সময় দেখতে পারবে। গিভ মি ইউর ওয়াচ, আমাকে তোমার ঘড়িটা দাও। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই, হাউ ইট লুকস অন ইট, এটা কেমন দেখায় তোমার ঘড়ির ওপর। মানে ডেলা বলেছিল যে এখন তুমি দিনে 100 বার সময় দেখতে পারবে, তোমাকে সময় দেখার জন্য আর চিন্তা করতে হবে না। আগে যখন তার চামড়ার ফিতাটা ছিল তখন সে লজ্জায় ঘড়িটা বের করতে পারতো না, কিন্তু এখন সে তার স্ত্রীর কাছ থেকে একটা সুন্দর প্লাটিনাম ফব চেইন গিফট পাচ্ছে, তাহলে সে দিনে চাইলে 100 বারও সময় দেখতে পারবে। এজন্য ডেলা বলছিল যে তোমার সোনার ঘড়িটা দাও, আমি এই চেনটা লাগিয়ে দেখি যে এটাতে কেমন দেখায়। ইনস্টেড অফ অবেইং, ডেলার কথা শোনার পরিবর্তে জিম টাওয়েল ডাউন অন দ্য কাউচ, জিম সোফায় ধপাস করে বসে পড়ল, অ্যান্ড পুট হিট হ্যান্ডস আন্ডার দ্য ব্যাক অফ হিজ হেড, সে মাথার পিছনে তার হাত রাখলো এবং স্মাইল, তারপর হাসলো। মানে এই চিত্রটার মতো জিম ধপাস করে সোফায় বসে পড়ে মাথার পিছনে হাত রেখে হাসতে লাগলো, মানে মুচকে আসতে লাগলো। ডেল, মানে জিম আদর করে ডেলাকে কিন্তু ডেল বলে রাখতো। ডেল সেইড হি, সে বলল, লেটস পুট আওয়ার ক্রিসমাস প্রেজেন্টস অ্যাওয়ে, চলো আমাদের ক্রিসমাসের গিফটগুলোকে আমরা সরিয়ে রাখি। অ্যান্ড কিপ এম ওয়াইল, এবং কিছুক্ষণের জন্য এগুলোকে সরিয়ে রাখি। দে আর টু নাইস টু ইউজ, এগুলো ব্যবহার করার জন্য খুবই সুন্দর। মানে জিম ডেলাকে বলছিল যে ডেল, এই গিফটগুলো তুমি সরিয়ে রাখো এই মুহূর্তে, এই গিফটগুলো খুবই সুন্দর ব্যবহার করার জন্য, জাস্ট এট প্রেজেন্ট, শুধুমাত্র গিফট হিসেবে ব্যবহার করার জন্য এই গিফটগুলো খুবই সুন্দর। তারপর জিম বলল যে আই সোল্ড দ্য ওয়াচ, আমি ঘড়িটি বিক্রি করে দিয়েছি। মানে জিমের যে স্বর্ণের ঘড়িটি ছিল সে সেটা বিক্রি করে দিয়েছে। টু গেট দ্য মানি, টাকা পেতে। টু বাই ইয়োর কমস, মানে সে ডেলার জন্য যে চিরুনিগুলো কিনে এনেছে সেই চিরুনিগুলো কেনার জন্য সে ঘড়িটা বিক্রি করে দিয়েছে। অ্যান্ড নাও সাপোজ ইউ পুট দ্য চপস অন, এরপর জিম ডেলাকে বলছিল যে এখন তোমার চপগুলো চাপানো উচিত, কারণ আমি আমার ঘড়ি বিক্রি করেই তোমার জন্য চিরুনির সেটটা কিনে নিয়ে এসেছি। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে? দুজনের দুইটা স্পেশাল অর্নামেন্ট ছিল, দুজনের দুটো মূল্যবান সম্পদ ছিল। ডেলার জন্য ছিল তার চুল, আর জিমের জন্য ছিল তার স্বর্ণের গিফট, মানে স্বর্ণের ওই ঘড়িটা। কিন্তু তার ক্রিসমাস উপলক্ষে দুজনকে যেহেতু গিফট দিতে চায়, আবার তাদের কাছে টাকাও নেই, সেহেতু তারা তাদের সব থেকে মূল্যবান জিনিসটা বিসর্জন দিয়ে
প্রিয়জনের জন্য উপহার কিনে নিয়ে আসে। এমন আত্মত্যাগ করা সহজ কথা না। দ্য ম্যাজাই অ্যাজ ইউ নো, মানে যার জ্ঞানী লোক তোমরা যেমন জানো, ওয়ার ওয়াইজ ম্যান, ছিলেন জ্ঞানী পুরুষ, ওয়ান্ডারফুলি ওয়াইজ ম্যান, অসাধারণ জ্ঞানী পুরুষ, হু ব্রড গিফটস, যারা উপহার এনেছিল, টু দ্য বেব ইন দ্য ম্যাঙ্গার, মানে গোয়াল ঘরে থাকা শিশুটার জন্য তারা গিফট এনেছিল, যেটা আসলে ছিল বেবি ক্রিস্ট। তার জন্মের পর তারা জানতে পেরেছিল যে বেবি ক্রিস্ট জন্ম নিয়েছে, তাই তারা বেবি ক্রিস্টের জন্য অনেক দূর পথ পাড়ি দিয়ে গিফট এনেছিল। দে ইনভেন্টেড, তারা আবিষ্কার করেছিল দ্য আর্ট অফ গিভিং ক্রিসমাস প্রেজেন্ট, মানে ক্রিসমাসের উপহার দেওয়া। এই জন্য যীশু খ্রিস্টের জন্মের দিনেই ক্রিসমাস পালন করা হয় এবং সবাইকে গিফট দেওয়া হয়। বিং ওয়াইজ, জ্ঞানী হওয়ায়, দেয়ার গিফটস ওয়ার নো ডাউট ওয়াইজ অনস, তারা যেহেতু জ্ঞানী ছিল তাদের গিফটও নিঃসন্দেহে ছিল জ্ঞানী। পসিবলি বিয়ারিং দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ, বিনিময়ের সুযোগ সহ, ইন কেস অফ ডুপ্লিকেশন, অনুলিপির ক্ষেত্রে। And here I have lamely related to you the uneventful chronicle of two foolish children in a flat. Three wise men, যে তিনজন ম্যাজারের কথা বলা হয়েছে, তারা কিন্তু বেবি ক্রিসকে তার জন্মের সময় গিফট দিতে এসেছিল। এখন তারা যে গিফট দিতে এসেছিল তাতে কিন্তু অনেক আত্মত্যাগ করে আসতে হয়েছিল, যেহেতু তারা বহু দূরের পথ পাড়ি দিয়ে এসেছিল বেবি ক্রিসকে গিফট দেবে বলে, তাদের কিন্তু আত্মত্যাগ করতে হয়েছিল। এবং তারা যে গিফটটা এনেছিল সম্ভবত বিনিময়ের সুযোগ সহ তারা দিয়েছিল, যে গিফট পছন্দ না হলে তারা ফেরত নেবে, এরম টাইপের কথা ছিল। কিন্তু তারা এত সুন্দর গিফট দিয়েছিল যে তা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসেনি। এখন তাদের সাথে তুলনা করা হয়েছে জিম এবং ডেলাকে। তাদেরকে ওই ফ্ল্যাটের দুটি নিঃসঙ্গ বোকা শিশুর সাথে তুলনা করা হয়েছে, যেহেতু তারা নিজেদের সব থেকে মূল্যবান জিনিস উৎসর্গ করেছিল প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য। হু মোস্ট আনওয়াইজলি স্যাক্রিফাইসড, মানে যারা আনওয়াইজ মানে নির্বোধের মতো কাজ করেছিল তারা। হু মোস্ট আনওয়াইজলি স্যাক্রিফাইসড, কারণ তারা নির্বোধের মতো কাজ করেছিল। কি কারণ নির্বোধের মতো কাজ করেছিল? হু মোস্ট আনওয়াইজলি স্যাক্রিফাইসড ফর ইচ আদার, একে অপরের জন্য, দ্য গ্রেটেস্ট ট্রেজার অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সব থেকে বড় সম্পদকে তারা বিসর্জন দিয়েছিল একে অপরের জন্য। বাট ইন এ লাস্ট ওয়ার্ড, কিন্তু শেষ কথায়, টু দ্য ওয়াইজ অফ দিস ডেজ, এই সময়ের জ্ঞানী ব্যক্তিদের প্রতি, লেট ইট বি সেড, এটা বলা হোক যে, দ্যাট অফ অল হু গিভস গিফট, যারা উপহার দেয়, মানে বর্তমান সময়ে এসেও যারা উপহার দেয়, দিস টু ওয়ার দ্য ওয়াইজেস্ট, এই দুজন ছিল সবচেয়ে জ্ঞানী, অফ অল হু হ্যাভ গিভ অ্যান্ড রিসিভড গিফটস, মানে যারা উপহার দেয় এবং গ্রহণ করে তাদের মধ্যে সব থেকে জ্ঞানী ছিল কে? এই নির্বোধ দুইজন, মানে জিম এবং ডেলা ছিল সবচেয়ে জ্ঞানী, যারা গিফট দেয় এবং নেয় তাদের মধ্যে। সাচ অ্যাজ দে আর ওয়াইজেস্ট, তাদের মধ্যে এই ব্যক্তিরা সবচেয়ে জ্ঞানী। এভরিওয়্যার দে আর ওয়াইজেস্ট, সবখানে তারা সবচেয়ে জ্ঞানী। দে আর দ্য ম্যাজাই, তারাই হচ্ছে আসল ম্যাজাই বা আসল জ্ঞানী। কেন তারা আসল জ্ঞানী? কারণ তারা এমন কোনো উপহার দিয়েছে যা আসলে মনে রাখার মতো, ওই থ্রি ম্যাজাইয়ের মতো তারা এমন কোনো গিফট দিয়েছে যা আসলে মনে রাখার মতো এবং যা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এক দেখাই পছন্দ করে নেওয়ার মতো চোখ ধাঁধানো উপহার। আর অবশ্যই বেস্টটা দিতে গেলে নিজের স্যাক্রিফাইস করতে হয়, যা এই গল্পের দ্বারা প্রমাণিত যে তারা তাদের বেস্ট গিফট দিতে চেয়েছিল প্রিয় মানুষকে বলেই তারা তাদের সব থেকে মূল্যবান সম্পদ খরচ করতেও একটুও দ্বিধাবোধ করেনি। এটাই ছিল এই গল্পের ওভারঅল থিম। এখানে আত্মত্যাগের মধ্য দিয়ে যে ভালোবাসাকে প্রমাণ করা যায় সেটাই বোঝানো হয়েছে, যে জিম অ্যান্ড ডেলা কীভাবে নিজেদের সব থেকে মূল্যবান সম্পদটাকে বিসর্জন দিয়ে একে অপরের জন্য উপহার কিনেছিল, যা একটার পর একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যাতে চিত্র দিলে তোমাদের জন্য এটা বেশি ইফেক্টিভ হয় এবং যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং এনজয় করতে পারো, এই জন্য এই চিত্রগুলো অ্যাড করা হয়েছিল। আর লাইন বাই লাইন আমি বুঝে দেওয়ার ট্রাই করেছি। আশা করছি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আমি নতুন কোনো প্রোজ বা পোয়েট্রি নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ।